যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের 11তম ক্লাস। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে নতুন স্টুডিওতে ক্লাস। গতদিন তোমাদের ক্লাসটা নিতে পারি নাই, তার কারণ হচ্ছে আমার স্টুডিওটা একটু চেঞ্জ করতেছিলাম। নতুন নেটের লাইনটা নিলাম এবং হচ্ছে স্টুডিওটাকে নতুন করে সাজাইলাম আর কি। তো আজকে নতুন স্টুডিওতে ক্লাস, একটু লাইটের বোর্ডে হয়তো একটু লাইটের আজকে একটু রিফ্লেকশন পড়তেছে হালকা। তো আশা করি পরের দিন এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর নেট আশা করি ভালো আছে এবং সাউন্ডও তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ আশা করি। ওকে, তো চলো আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে উত্তল লেন্সের ক্ষেত্রে রশ্মিচিত্র আঁকছিলাম। উত্তল লেন্সের ক্ষেত্রে 6টা রশ্মিচিত্র হয়, 6টা ক্ষেত্র হয়। বস্তুকে 6টা জায়গায় রেখে তার বিম্বের অবস্থান, আকার, আকৃতি, প্রকৃতি এইগুলো আমরা বের করছিলাম। এবং তারপরে উত্তল লেন্সের একটা উদাহরণ থেকেই আমরা ইউ অর্থাৎ বস্তুর দূরত্ব, ভি অর্থাৎ বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব এফ, এদের মধ্যে লেন্সের এই 3টা জিনিসের মধ্যে সম্পর্কটা আমরা বের করছিলাম। সম্পর্কটা ছিল 1/f = 1/u + 1/v। তারপরে আমরা লেন্স প্রস্তুতকারকের একটা সমীকরণ দেখছিলাম। তো আজকে আমরা লেন্স প্রস্তুতকারক সমীকরণটাকে আরেকবার একটু দেখব, কারণ এই লেন্স প্রস্তুতকারক সমীকরণটা এইটা অনেকে বুঝতে পারে না। ছোট্ট হিসাব নিকাশ কিন্তু জটিল কিছু না, খুবই ছোট্ট সামান্য হিসাব নিকাশ। তো আমরা এই হিসাব নিকাশটা আরেকবার একটু দেখব। দেন আজকে আমরা লেন্স প্রস্তুতকারক সমীকরণের কিছু ম্যাথ প্রবলেম এবং লেন্সের যাবতীয় যত ম্যাথ প্রবলেম আছে আজকের ক্লাসে আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে। তাহলে লিখো, হেডিং লিখো, লেন্স প্রস্তুতকারক সমীকরণ। লেন্স প্রস্তুতকারক সমীকরণ। লেন্স প্রস্তুতকারক সমীকরণ। দেখো, লেন্সের ধরো একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের এটা হচ্ছে লেন্স মাধ্যম, লেন্সের প্রতিসারক মাধ্যম। সে লেন্সের প্রতিসারক মাধ্যম হচ্ছে মিউ। বাইরে ধরো শূন্য মাধ্যম, তাহলে প্রতিসারাঙ্ক কত? 1। এ পাশেও বাইরে শূন্য মাধ্যম, তাহলে প্রতিসারাঙ্ক কত? 1। আমরা এই লেন্সের ক্ষেত্রে কোনো একটা জায়গায় বস্তু রেখে একটা বিন্দু বস্তু ধরে হিসাব করবো, যাতে হিসাবটা আমাদের সুবিধা হয়। তো লেন্সের বাইরে এখানে একটা বস্তু রাখবো, সেই বস্তুর বিম্ব কোথায় হয় এটা আমরা দেখব। দেখো, এখানে প্রতিসরণ কিন্তু 2টা তলে, ভালো করে খেয়াল করো। আলোকরশ্মি এসে প্রথমে এই তলে, এইটা একটা গলীয় তল, দেখো এইটা একটা গলীয় তল, এই গলীয় তলে প্রতিসরণ হবে। দেন তারপরে গিয়ে আবার আরেকটা গলীয় তল, দেখো এই আরেকটা গলীয় তল, পরপর রাখা 2টা গলীয় তল। এই 2টা গলীয় তলে প্রতিসরণের পরে গিয়ে বিম্ব তৈরি হবে। তাহলে এটা 2টা গলীয় তলে আলোর প্রতিসরণের সূত্রটা আমাদের খাটাইতে হবে। তো গলীয় তলে আলোর প্রতিসরণের সূত্রটা কি ছিল? গলীয় তলে আলোর প্রতিসরণের সূত্রটা ছিল μ2 / v প্লাস μ1 / u ইকুয়াল টু μ2 - μ1 / r। দেখো, খুব ভালো করে বুঝবা সূত্রটা আমরা কিভাবে লিখি। তুমি কি করবা, এরকম 2টা দাগ দিবা, প্লাস এই এরকম ভাবে লিখবা। লিখে দেখো, এখানে লিখবা μ2, এখানে লিখবা μ1, এইখানে যেটা লিখবা প্রথমে কি লিখছো μ2 μ1, তাহলে এখানে লিখবা μ2 - μ1। এটার নিচে লিখবা আর, আর কি? বক্রতার ব্যাসার্ধ। এই যে গলীয় তল, এই গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ আর লিখবা। এবার আসো খেয়াল করো, μ1 এর নিচে লিখবা বস্তুর দূরত্ব, μ1 এর নিচে বস্তুর দূরত্ব, μ2 এর নিচে বিম্বের দূরত্ব, μ1 এর নিচে বস্তুর দূরত্ব ইউ, আর μ2 এর নিচে বিম্বের দূরত্ব ভি। তো এই হচ্ছে গলীয় তলে আলোর প্রতিসরণের সূত্র। এখন এই সূত্রটা আমরা এইখানে এই লেন্স প্রস্তুতকারক সমীকরণ, এখানে 2টা পরপর 2টা গলীয় তলে এইটা আমরা খাটাবো। তাহলে চলো একটু আমরা এইখানে এই সূত্রটা খাটায়ে দেখি লেন্স প্রস্তুতকারক সমীকরণটা বের করি। প্রথমে আমি এই পাশের গলীয় তলটা আঁকতেছি। এই পাশের এই যে গলীয় তলটা আঁকলাম, এক পাশের গলীয় তল। এই পাশে প্রতিসারক মাধ্যম রাখা আছে, এ পাশে প্রতিসারক মাধ্যম রাখা আছে। এই প্রতিসারক মাধ্যমটাকে আমি বললাম μ2। এই প্রতিসারক মাধ্যম এটাকে আমরা বললাম μ2, ঠিক আছে। এখানে প্রতিসারক মাধ্যম μ2, বাইরে প্রতিসারক মাধ্যম হচ্ছে μ1। এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। এই যে গলীয় তল, এই গলীয় তলের যে বক্রতার কেন্দ্র, মানে এটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র, সেন্টার। ধরো গোলকের সেন্টার হচ্ছে এটা। এখানে আমি একটা বস্তু রাখছি, এই যে এখানে বস্তুটা আছে, বস্তুটা হচ্ছে ও বিন্দুতে আছে,
একটা বিন্দু বস্তু, এটা হচ্ছে বস্তু। বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে এই তলে পড়বে, তাহলে আঁকি একটা আলোক রশ্মি আঁকি। বস্তু থেকে এখানে গেছে একটা আলোক রশ্মি আপতিত হলো, এই পয়েন্টে এসে একটা আলোক রশ্মি আপতিত হলো এই পয়েন্টে। এই পয়েন্টটা হচ্ছে ধরো এ পয়েন্ট, এই বিন্দুতে এসে আপতিত হলো। একটা আলোক রশ্মি এই বরাবর যাবে, দেখো এই বরাবর যে আলোক রশ্মিটা আপতিত হবে সেটা কিন্তু গলীয় তলে, দেখো এখানে গলীয় তলের অভিলম্ব বরাবর আপতিত হয়েছে। গলীয় তলের যদি অভিলম্ব বরাবর আপতিত হয়, অভিলম্ব বরাবর আপতিত হয়, তাহলে এই রশ্মিটা তো বাঁকবে না, যে বরাবর এসে আপতিত হয়েছে ওই বরাবর রশ্মিটা প্রতিসরিত হয়ে নির্গত হবে। তাহলে যেহেতু এই রশ্মিটা এই বরাবর আপতিত হয়েছে, এই বরাবর নির্গত হয়ে চলে যাবে। বিম্ব পাইতে গেলে দুইটা রশ্মি লাগে, দুইটা রশ্মি এসে মিললে পরে বিম্ব তৈরি হবে। তাহলে এই একটা রশ্মি যেটা অভিলম্ব বরাবর আপতিত হয়েছে, একেবারে অভিলম্ব বরাবর ওই বরাবর নির্গত হলো, প্রতিসরিত হলো। আর একটা আলোক রশ্মি নিলাম, এটা গিয়ে দেখো এই যে এ বিন্দুতে আপতিত হয়েছে। এবার কি হচ্ছে, মিউ1 হালকা, মিউ2 ঘন। হালকা থেকে ঘন মাধ্যমে যাবে, হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বের দিকে বাঁকবে। তাহলে এখানে আগে অভিলম্বটা আঁকবো। অভিলম্ব কিভাবে আঁকবো, এই যে বক্রতার কেন্দ্র, ধরো এটাকে আমরা বললাম C1। তাহলে এই যে বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র আর এই বিন্দুর সংযোজক রেখা, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটাই তো আসলে ওখানে অভিলম্ব হবে। এই পয়েন্টে অভিলম্ব হবে কি, অভিলম্ব হবে হচ্ছে ব্যাসার্ধ। এই যে এটা হচ্ছে অভিলম্বটা আমি আঁকলাম। তাহলে আলোক রশ্মি যদি না বাঁকতো, ভালো করে খেয়াল করবা, না বাঁকলে আলোক রশ্মিটা এই বরাবর চলে যেত। তো আলোক রশ্মিটা বাঁকবে, অভিলম্বের দিকে বাঁকবে। তাহলে অভিলম্ব, এই যে এটা অভিলম্ব, অভিলম্বের দিকে বাঁকবে, অভিলম্বের দিকে বাঁকবে। তো আসো আমরা অভিলম্বের দিকে বাঁকাই। অভিলম্বের দিকে বাঁকালাম, অভিলম্বের দিকে ধরো এই যে বাঁকাই দিলাম। বাঁকাই দিলে এই রশ্মিটা গিয়ে, খেয়াল করো ভালো করে, অভিলম্বের দিকে এই রশ্মিটাকে আমরা বাঁকালাম, এই যে বাঁকালাম, এই রশ্মিটা গিয়ে এই পয়েন্টে এসে মিলল, এই যে এই বিন্দুতে এসে মিলল। অনেকে বলতে পারো ভাই ডট ডট দিচ্ছেন কেন? আচ্ছা মিলাই দাও, প্রথমে এরকম মিলাই দাও। এখন ডট ডট আমি কেন দিচ্ছি শোনো, আমরা তো দুইটা তলে আলোর প্রতিসরণ দেখব, আপাতত একটা তলে দেখলাম। একটা তলের জন্য এই পয়েন্টে বিম্ব তৈরি হইল, ঠিক আছে, এই পয়েন্টে বিম্ব তৈরি হইল। এখানে কিন্তু আর একটা তল আছে, সেই তলেও তো প্রতিসরণ ঘটবে। এই কারণে আপাতত, যেহেতু এখানে তলটা আঁকি নাই এখনো, এই কারণে আপাতত এটাকে ডট 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 দিচ্ছি। তাহলে ডট ডট দিয়ে ধরো এই বিন্দুতে মিললো, এটাকে আমরা বললাম আই প্রাইম। এটা কিন্তু চূড়ান্ত বিম্ব না, এটা হচ্ছে প্রথম তলে প্রতিসরণে গঠিত বিম্ব, প্রতিসরণে গঠিত বিম্ব, প্রথম তলের জন্য বিম্ব। এইবার তুমি আমাকে ভাই প্রথম তলের প্রতিসরণের জন্য এই সূত্রটা এখানে আমাকে খাটায় বলো। তাহলে প্রথম তলের জন্য আমরা কি করব, এরকম দুইটা দাগ দিব। প্রথম তলের জন্য এরকম দুইটা দাগ দিব, দেন এই পাশে সমান চিহ্নের পাশে আরেকটা দাগ দিব। এবার সবাই বোর্ডে দেখো এখানে কি মিউ2, এখানে কি মিউ1, এখানে হচ্ছে মিউ2 মাইনাস হচ্ছে মিউ1, নিচে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে সবাই এবার একটু ভাই বোর্ডে তাকাও, দেখো বক্রতার ব্যাসার্ধ। আলোক রশ্মি গিয়ে আপতিত হয়েছে, এই যে এখানে গিয়ে আপতিত হয়েছে। কোন তলে আপতিত হয়েছে, তলটা কেমন তল, তলটা হচ্ছে এই যে উত্তল তল। দেখো উত্তল তলে গিয়ে আপতিত হয়েছে। কেমন তল বলো, কমেন্ট করো। উত্তল তলে গিয়ে আপতিত হয়েছে। তাহলে যদি আলোক রশ্মি উত্তল তলে আপতিত হয়, উত্তল তলে আপতিত হলে আর হয় পজিটিভ। তো এই যে C1A, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি C1A, এই দূরত্বটা হচ্ছে R1, অর্থাৎ প্রথম তলের C1A, প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ R1। তো এই পাশ থেকে আলোক রশ্মি গিয়ে আপতিত হয়েছে, এই তলটা কেমন তল, উত্তল তল। উত্তল তল হলে প্লাস R1, তাহলে R1টা হবে প্লাস, ঠিক আছে, R1টা প্লাস হবে। তো আপাতত আমরা R1 এর আগে প্লাস মাইনাস কিছু দিব না, লিখে দিলাম R1। হ্যাঁ, তুমি যদি বলো যে ভাই কি হবে, R1 এর চিহ্ন অবশ্যই প্লাস হবে, কেন, উত্তল তলে এসে আপতিত হচ্ছে। তো আপাতত আমরা প্লাস মাইনাস কিছু দিচ্ছি না, ধরো এটা R1, কেন দিচ্ছি না, কারণ আমরা মূল সমীকরণটা চাই, একটা জেনারেল ইকুয়েশন চাই। এই R1 প্লাস হবে নাকি মাইনাস হবে, এটার অনেকগুলো ক্ষেত্র আছে, তো আমরা পরে ক্ষেত্রগুলা এক এক করে দেখব। তো আপাতত ধরো R1 এর আগে আমরা কিছু দিব না। উত্তল হলে প্লাস হবে, অবতল হলে মাইনাস হবে, সেটা আমরা লেন্স দেখে যখন ম্যাথ করব তখন লেন্স দেখে সেই অনুযায়ী আমরা চিহ্নটা বসাই দিব। কথা কি বুঝতে পারছো? এবার খুব ভালো করে খেয়াল করো, নিচে বসবে ইউ। বলো ইউটা পজিটিভ আর নেগেটিভ, বলো ইউটা পজিটিভ নাকি নেগেটিভ? ইউটা পজিটিভ, প্লাস ইউ। কেন? আলোক রশ্মি যে পাশ থেকে এসে আপতিত হচ্ছে, বস্তু সেই পাশে আছে কিনা দেখো, তাকাও। আলোক রশ্মি এই পাশ থেকে এসে আপতিত হয়েছে এখানে,
আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হয়েছে, বস্তুটা ওই পাশেই আছে কিনা, ইয়েস বস্তু ওই পাশেই আছে, তাহলে বস্তুর দূরত্ব বাস্তব দূরত্ব অর্থাৎ প্লাস। কি ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসো বিম্বের দূরত্ব, মিউ2 তার নিচে বসবে বিম্বের দূরত্ব। তাহলে বিম্বের দূরত্বটা কত হবে? এখান থেকে বিম্ব পর্যন্ত দূরত্ব, এই যে এটা হচ্ছে প্রথম তলের ক্ষেত্রে বিম্ব, এই দূরত্বটাকে আমরা বললাম v1। এই v1টা এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? বলো বলো, এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কি হবে এটা? দেখো আলোক রশ্মি প্রতিসরিত হয়েছে না, আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হয়েছে বিম্ব ওই পাশে, আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হয়েছে বিম্ব ওই পাশে, ইয়েস। যদি বিম্ব ওই পাশেই হয় তাহলে এটা হবে প্লাস, তাহলে প্লাস v1। কি ক্লিয়ার? বোঝা গেছে? বলো। তাহলে বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব হচ্ছে v1। কি ক্লিয়ার? কমেন্ট করো বলো এটুকু ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? ওকে গুড। তাহলে এই যে প্রথম তলের ক্ষেত্রে হিসাব নিকাশ হয়ে গেছে, প্রথম তলের ক্ষেত্রে হিসাবটা ডান। দাদা কই গেল? আচ্ছা নেট বেঁধে গেছিল, নেট প্রবলেম। নেট প্রবলেম হচ্ছিল। আচ্ছা একটু নেট প্রবলেম দিছিল, আগের স্টুডিও ভালো ছিল। লাস্ট ক্লাসে পড়াইছি এটা, কিন্তু এটা আরেকবার দেখাচ্ছি একটু। তাহলে এটা গেল প্রথম তলের জন্য, তাহলে প্রথম তলের জন্য সমীকরণটা ডান। এইবার আসো দ্বিতীয় তলের জন্য। হ্যাঁ স্টার লিঙ্কের যদি এই অবস্থা হয় তাহলে কেমন হবে? এবার আসো দ্বিতীয় তলে প্রতিসরণ, তাহলে বোর্ডে দেখো এবার হচ্ছে দ্বিতীয় তল, এই যে এইটা হচ্ছে দ্বিতীয় তলে এবার আলোর প্রতিসরণ দেখবো এবার আমরা। তাহলে আলোক রশ্মি দেখো এই পয়েন্টে এসে দ্বিতীয় তলে আপতিত হয়েছে, এই যে এখানে। যদি দ্বিতীয় তলটা না থাকতো তাহলে বিম্ব এখানে তৈরি হইতো, দ্বিতীয় তলটা আছে, তাহলে দ্বিতীয় তল থাকলে এই তলে আর একবার প্রতিসরণ হবে। তাহলে এই তলে অভিলম্ব এঁকে ফেলি, এই তলে অভিলম্ব হচ্ছে এইটা, ধরো এইটা হচ্ছে C2, এই যে গলীয় তল, এই গলীয় তলের বক্রতার কেন্দ্র এই যে এটা, এই বিন্দু ধরো বি বিন্দু, তাহলে C2B এইটা ইকুয়াল টু হচ্ছে R2। তাহলে আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হলো, এই যে আলোক রশ্মি বি বিন্দুতে গিয়ে আপতিত হলো। এবার দেখো এই তলটা না থাকলে তো রশ্মিটা এখানে গিয়ে মিলতো, যেহেতু এই তলটা আছে তাহলে এই তলে আলোক রশ্মি এটা আপতিত হয়েছে, এটা আপতিত রশ্মি, আপতিত হয়ে কি হবে, এটা অভিলম্ব। এবার ঘন থেকে হালকাতে যাচ্ছে, এই পাশের যে মাধ্যমটা এটাকে আমরা বললাম এটা হচ্ছে μ3 মাধ্যম, μ3। তাহলে এবার ঘন থেকে হালকাতে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। যদি না বাঁকতো এই বরাবর যাইতো, এখন বাঁকবে, বেঁকে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে। তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গিয়ে ধরো এই পয়েন্টে গিয়ে মিললো, এই যে এই পয়েন্টে। তাহলে এটাই হচ্ছে আমার চূড়ান্ত বিম্ব আই। তাহলে চূড়ান্ত বিম্বের দূরত্ব এখান থেকে এই যে চূড়ান্ত বিম্বটার দূরত্ব, এই চূড়ান্ত বিম্বের দূরত্বটা হচ্ছে ভি। ঠিক আছে, চূড়ান্ত বিম্বের দূরত্বটা ভি। এখন দ্বিতীয় তলের জন্য আবার এরকম দাগ দিব। এবার আসো দেখো খেয়াল করো, এবার এই ক্ষেত্রে আবার সূত্র লিখব। তাহলে কি হবে, প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব ভি, প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই বস্তুর দূরত্বটা এবার কি হবে দেখো, প্রথম তলের জন্য যেখানে বিম্ব হবে, দ্বিতীয় তলের জন্য সেটা হবে বস্তু, তাহলে দ্বিতীয় তলের জন্য সেটা হবে বস্তু v1। প্রথম তলের জন্য এটা বিম্বের দূরত্ব ভি, বস্তুর দূরত্ব v1, এবার এখানে আবার প্রতিসারাঙ্ক বসাবো। এবার দেখো প্রতিসরিত হয়ে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে খেয়াল করো, μ2 থেকে μ3তে যাচ্ছে, μ2 থেকে μ3তে যাচ্ছে, তাহলে μ3 μ2
আগে কি হয়েছিল, মিউ 1 থেকে মিউ 2 তে যাচ্ছে, মিউ 1 মিউ 2, এখন কি হচ্ছে মিউ 2 থেকে মিউ 3 তে যাচ্ছে, তাহলে মিউ 2 মিউ 3 বসালাম, তাহলে এই পাশে কি হবে মিউ 3 মাইনাস মিউ 2, আর বক্রতার ব্যাসার্ধ কি হবে, বক্রতার ব্যাসার্ধ হবে r2। ওকে ডান। এবার r2টা কিন্তু মাইনাস, কারণ এবার দেখো এবার যে তলে আলোক রশ্মি আপতিত হয়েছে সেই তলটা কি, সেই তলটা অবতল তল, অবতল তলে আপতিত হয়েছে, এই কারণে r2 মাইনাস, বাট আমরা এখানে প্লাস মাইনাস কিছু দিব না। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। এইবার আসো খুব ভালো করে খেয়াল করো, দেখো মিউ 2 নিচে হচ্ছে v1 অর্থাৎ বস্তুর দূরত্ব। এবার খুব ভালো করে খেয়াল করো, দেখো বুঝবা কিন্তু এবার, এই যে এই মিউ 2 এর মধ্য দিয়ে, মিউ 2 এর মধ্য দিয়ে এই যে আলোক রশ্মি যাচ্ছে, এই যে আলোক রশ্মি এই পাশ থেকে গিয়ে আপতিত হচ্ছে, মিউ 2 প্রতিসারাঙ্কের মধ্য দিয়ে আলোক রশ্মি গিয়ে আপতিত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে গোলীয় তল, যে পাশ থেকে গিয়ে আলোক রশ্মি আপতিত হচ্ছে, যে পাশ থেকে গিয়ে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে, বস্তু কি, বস্তু কি ওই পাশে নাকি বস্তু অন্য পাশে, বলো বস্তু কি ওই পাশে না অন্য পাশে? যে পাশ থেকে আলোক রশ্মি গিয়ে আপতিত হচ্ছে, মজার ব্যাপারটা খেয়াল করো, আলোক রশ্মি গিয়ে এখানে গিয়ে আপতিত হলো, আমি যদি এই দিকে বর্ধিত করি, দেখো কোনোদিন এই রশ্মি আর এই রশ্মি মিলবে না, কোনোদিন মিলবে না, মিলবে ওই পাশে গিয়ে, এই যে দেখো এইখানে এসে মিলবে। তাহলে আলোক রশ্মি এই পাশ থেকে এসে আপতিত হচ্ছে, এই পাশ থেকে এসে আপতিত হচ্ছে, তাহলে বস্তুটা কি, বস্তুটা কি এই পাশে নাকি অন্য পাশে? অন্য পাশে, এই যে এইটা হবে বস্তু। দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য প্রথম তলের বিম্ব হবে দ্বিতীয় তলের বস্তু, এই যে দেখো প্রথম তলের প্রতিসরণে বিম্ব এইটা হবে দ্বিতীয় তলের বস্তু, দ্বিতীয় তলের বস্তু। তাহলে আলোক রশ্মি যে পাশ থেকে এসে আপতিত হচ্ছে, আপতিত হচ্ছে, যে পাশ থেকে এসে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে, আপতিত হচ্ছে বস্তু, দ্বিতীয় তলের জন্য বস্তু সেই পাশে না, বিপরীত পাশে, তাহলে এটা হচ্ছে মাইনাস। বুঝতে পারছো, এটা হচ্ছে মাইনাস, তাহলে এবার ঋণাত্মক হবে। ওকে ডান। এবার এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো, আলোক রশ্মি প্রতিসরিত হয়ে, প্রতিসরিত হয়ে এইখানে গিয়ে বিম্ব গঠন করছে, তাহলে আলোক রশ্মি যে পাশে প্রতিসরণ হয়েছে, যে পাশে এই যে মিউ 3, দেখো এই যে মিউ 3 নিচে বিম্বের দূরত্ব, যে পাশে প্রতিসরণ হয়েছে বিম্বটা ওই পাশে নাকি অন্য পাশে? যে পাশে প্রতিসরণ বিম্ব ওই পাশেই আছে, তাহলে ওই পাশে হলে এটা হবে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস। বুঝছো, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, আলোক রশ্মি যে পাশ থেকে এসে আপতিত হচ্ছে, বস্তু যদি ওই পাশে থাকে তাহলে ইউ প্লাস, বস্তু যদি ওই পাশে না থাকে ইউ মাইনাস। ভি এর ক্ষেত্রে কি হবে, আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হচ্ছে, যে পাশে প্রতিসরিত হয়ে যাচ্ছে, বিম্ব যদি ওই পাশে হয় তাহলে ভি প্লাস, বিম্ব যদি ওই পাশে না হয় তাহলে ভি মাইনাস। কি ক্লিয়ার, মাথায় থাকবে? এবার এই যে দুইটা সমীকরণ পাইলাম, এবার এই দুইটা সমীকরণ আমি একটু যোগ করে দিই। r1 r2 এর আগে কিন্তু আমি কোনো চিহ্ন বসাইনি, তাহলে 1 যোগ 2, দুইটা সমীকরণ আমি যোগ করে দিই, যোগ করে দিলে দেখো এইটা এইটা ভ্যানিশ, কাটাকাটি, তাহলে কি থাকলো মিউ 2 ডিভাইডেড বাই v1, সরি এইটা আর এইটা ভ্যানিশ, তাহলে মিউ 1 ডিভাইডেড বাই ইউ প্লাস মিউ 3 ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু এই দুইটা যোগ করব, তাহলে মিউ 2 মাইনাস মিউ 1 ডিভাইডেড বাই r1, মিউ 3 মাইনাস মিউ 2 ডিভাইডেড বাই r2। এই সূত্রটা কিন্তু লাগবে আমাদের, এই সূত্রটা আমাদের লাগবে। এইবার আসো যদি এমন হয়, দেখো লেন্স মাধ্যমের, এই যে লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, দ্যাট মিন্স মিউ 2 হচ্ছে মিউ, এই পাশে মিউ 1 শূন্য মাধ্যম 1, এই পাশে মিউ 3 যেটাও শূন্য মাধ্যম 1, এরকম যদি হয়, ঠিক আছে, বা এমন যদি হয় ধরো এই পাশে মিউ 1 ওই পাশেও একই মাধ্যম, তাহলে এটা হচ্ছে মিউ 1, স্বাভাবিকভাবে তো এটাই হয় নাকি? একটা লেন্স ধরো, এখানে একটা লেন্স রাখা আছে, তাহলে এই পাশেও বাতাস মাধ্যম, লেন্সের ওই পাশেও বাতাস মাধ্যম, তাহলে মিউ 1 যা মিউ 3ও কিন্তু তাই, অর্থাৎ এই যে মিউ 3 সেটা যদি মিউ 1 হয়, তাহলে এই সমীকরণে দেখো মিউ 1 ডিভাইডেড বাই ইউ, মিউ 3 ও মিউ 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু মিউ 2 মাইনাস মিউ 1 বাই r1 প্লাস মিউ 3 মানে মিউ 1 মাইনাস মিউ 2 বাই r2। এখান থেকে আমরা মিউ 1টাকে কমন নিয়ে নিতে পারি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এখান থেকে আমি যদি মিউ 2 মাইনাস মিউ 1টা কমন নিই, কমন নিলে 1 বাই r1, দেখো আমি কিন্তু মিউ 2 মাইনাস মিউ 1 কমন নিছি, কিন্তু এখানে কি আছে,
এখানে আছে μ1 মাইনাস μ2, তো আমি যদি μ2 মাইনাস μ1 কমন নিই তাহলে সামনে থাকবে মাইনাস, তাহলে -1/r2। ওকে, এবার μ1 দিয়ে ওই পাশে ভাগ করে দাও, ওই পাশে ভাগ করে দিলে 1/u 1/v ইকুয়াল টু μ1 দিয়ে ওই পাশে ভাগ করে দিলাম, তাহলে μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস μ1/μ1 মানে 1/r1 মাইনাস 1/r2। কথা কি বুঝছো? এইবার 1/u আর 1/v গত ক্লাস আমরা দেখছিলাম কি, তাই না? 1/u প্লাস 1/v মানে কি? f, 1/f। তাহলে এই জায়গায় যদি আমি 1/f বসাই, দেখো নেক্সট পৃষ্ঠায় যাচ্ছি, তাহলে এই জায়গায় যদি আমরা 1/f বসাই তাহলে μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, এই μ2 মাইনাস μ1 দেখো তো, এটা যদি লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক μ2 হয় আর বাইরে যদি μ1 হয়, তাহলে বাইরের সাপেক্ষে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাই না? এই যে বাইরের সাপেক্ষে অর্থাৎ 1μ2, এখন বাইরে যদি শূন্য মাধ্যম হয়, ধরো বাইরে এই 1 হচ্ছে শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক দ্যাট ইজ মিউ। এই মিউ ইকুয়াল টু μ2 ডিভাইডেড বাই μ1। তাহলে আমি যদি এই μ2 ডিভাইডেড বাই μ1 এর জায়গায় 1/f এটাকে মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2 লিখি, তাহলে এই হচ্ছে আমাদের লেন্স প্রস্তুতকারক সমীকরণ। আমাদের ম্যাথ করার সময় এই সূত্রটা আমাদের লাগবে, বোঝা গেছে? ম্যাথ করার জন্য আমাদের এই সূত্রটা কাজে লাগবে। ওকে, আমরা এই সূত্রটাকে কেন মনে রাখবো? দরকার আছে। যদি এই সূত্রটাকে কেন মনে রাখবো? যদি লেন্সের ডান পাশে বাম পাশে, ঠিক আছে, একই মাধ্যম না হয়, μ1 μ2 μ3 হয়, ঠিক আছে, অনেক সময় চালাকি করতে পারে, যদি একটু ঘুরাই কোশ্চেন দিতে যায় তাহলে কিন্তু এটা করে দিবে যে একটা লেন্স তার ডান পাশে বাম পাশে আলাদা আলাদা মাধ্যম, তখন যদি বস্তু কোথায়, তার বিম্ব কোথায় হবে, এইটা যদি আমাদের বের করতে বলে তখন কিন্তু আমাদের এই সূত্রটা কাজে লাগবে। অনেকে এই সূত্রটা কাজে লাগাইতে পারো, নয়তো অনেকে আরেকটা কাজ করতে পারে যে ভাই আমি 2বার গলীয় তলে প্রতিসরণের সূত্র খাটাবো, 2বার সূত্রটা খাটাবো। হ্যাঁ, খাটাইতে পারো, 2বার সূত্রটা খাটায় তুমি হিসাব নিকাশ করতে পারো, কিন্তু 2বার সূত্র খাটায় হিসাব নিকাশ করাচ্ছে যদি আমি ডিরেক্ট এই সূত্রটা মাথায় রাখি তাহলে কিন্তু আমার ম্যাথ করার সময় খুব বেশি কষ্ট হবে না। তো এই কারণে আমি বলি এই সূত্রটাকে একটু মাথায় রাখতে, ঠিক আছে? তাহলে μ1/u μ3/v μ2 মাইনাস μ1/r1 μ3 মাইনাস μ2 ডিভাইডেড বাই r2। মূলত দেখবা আমাদের যত ম্যাথ করতে, সব ম্যাথ করতে এই সূত্রটা বা এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে? এইবার সুন্দর করে দেখো, ডেরিভেশন যদি বুঝো তাহলে তো খুবই ভালো। ধরো বুঝছো, জীবনে একবার প্রথমবার বুঝে রাখবা, খাতায় নোট করে রাখবা। ম্যাথ করার সময় যে কাজটা করতে হবে, সূত্রটাকে ভালো করে খাটানোটা শিখতে হবে। তাহলে এইবার সবাই একটু হেডিং দিয়ে লিখো, ম্যাথ করার জন্য। ঠিক আছে, এতক্ষণ যা বুঝালাম বুঝলে তো খুবই ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? না বুঝলেও কোনো সমস্যা নেই, তুমি ম্যাথ পারবা। তাহলে হেডিং লিখবা ম্যাথ করার জন্য। ম্যাথ করার জন্য 1 ডিভাইডেড বাই f ইকুয়াল টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। আসো, যখন আমরা ম্যাথ করব তখন এই সূত্রটা লিখে ফেলবো এবং সূত্রটা কিভাবে খাটাবো। প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ, এইটা হবে দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ। দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ। যদি তল গোলীয় তল উত্তল হয়, উত্তল যদি তল হয় তাহলে বলো আর কি হবে? পজিটিভ। আর যদি তল অবতল তল দেখি আমরা তাহলে আর কি হবে? আর হবে নেগেটিভ। তো আমরা ম্যাথ করার সময় দেখব, উত্তল তল হলে পজিটিভ বসাই দিব, অবতল তল হলে নেগেটিভ বসাই দিব। কি ক্লিয়ার? তাহলে এই পাশের কাজ শেষ। এইবার শো, এফ কি? এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্বের ক্ষেত্রে একই কথা, যদি উত্তল লেন্স বলে দুইটা গলীয় তলের সমবায়ে, যদি দুইটা গলীয় তলের সমন্বয়ে যদি লেন্সটা উত্তল লেন্সের মতো কাজ করে, এফটা পজিটিভ আসবে। আমাদের নর্মালি এই সূত্র দিয়ে এফটাই বের করতে হবে। তো এফ যদি হিসাব নিকাশ করে আমরা দেখি পজিটিভ, তাহলে দুইটা গলীয় তলের এই যে সমন্বিত যে সমবায়টা, এটা একটা উত্তল লেন্সের মতো কাজ করবে। আর যদি দেখি হিসাব নিকাশ করে এফের মানটা নেগেটিভ, তাহলে এটা অবতল লেন্সের মতো কাজ করবে। খুবই সিম্পল কথা। তাহলে ফোকাস দূরত্ব যদি উত্তল লেন্স হয়, উত্তল যদি হয়
তাহলে এফ হবে পজিটিভ বাস্তব, আর অবতল হলে এফ হবে নেগেটিভ। অনেকে বলে ভাই এগুলো কোত্থেকে পাচ্ছেন, এগুলো কিন্তু গত ক্লাস থেকেই পাচ্ছি। উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি উত্তল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর প্রধান ফোকাসে গিয়ে মিলিত হয়, প্রকৃত পক্ষে মিলিত হয়। আর অবতল লেন্সে কি হয়, প্রতিসৃত হচ্ছে বলে মনে হয়, নির্গত হচ্ছে বলে মনে হয়, বাস্তবে মিলিত হয় না। তাহলে যে কোনো বাস্তব দূরত্ব পজিটিভ, অবাস্তব দূরত্ব হলে নেগেটিভ। এই কারণে উত্তল লেন্সের ক্ষেত্রে এফ পজিটিভ, অবতল লেন্সের ক্ষেত্রে এফ নেগেটিভ। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, মিউ2 এবং মিউ1। মিউ2 এবং মিউ1টা কি? মিউ2 হচ্ছে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক, সহজ হিসাব। মিউ2 কি? মিউ2 হচ্ছে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক। মিউ2 হচ্ছে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক। আর সহজ হিসাব মিউ1 কি? মিউ1 হচ্ছে লেন্সের বাইরের মাধ্যমের প্রতিসারাঙ্ক, লেন্সের বাইরের মাধ্যমের প্রতিসারাঙ্ক। অর্থাৎ আলোকরশ্মি যে মাধ্যম থেকে গিয়ে লেন্সে আপতিত হচ্ছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক, এই যে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে মিউ2, লেন্সের বাইরের মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে মিউ1। অর্থাৎ আলোকরশ্মি যে মাধ্যম থেকে গিয়ে লেন্সে আপতিত হচ্ছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ1। তাহলে আমরা এভাবে মাথায় রাখবো, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ2 আর লেন্সের বাইরের মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে মিউ1। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটা। বলো সূত্রটা মাথায় থাকবে কিনা? ঠিক আছে, বলো সূত্রটা মাথায় থাকবে কিনা? সূত্রটা মাথায় থাকলে ম্যাথ পারা যাবে। সূত্রটা যদি মাথায় থাকে তাহলে আমরা ম্যাথ পারবো। ওকে, আচ্ছা প্রথমে একটু নেটের সমস্যা করছিল, বাট এখন ঠিকঠাক আছে। ওকে, তাহলে চলো এবার দেখি আমরা প্র্যাকটিস করি, যে একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি। আসো। ও তার আগে আর একটা জিনিস একটু দেখাই। লেন্স কয় ধরনের হয়? দুই ধরনের, উত্তল লেন্স আর অবতল লেন্স। উত্তল লেন্স আর অবতল লেন্স। বলো উত্তল লেন্স কয় ধরনের হয়? উত্তল লেন্স তিন ধরনের হয়, তিন ধরনের। উভ উত্তল, এই যে উভ উত্তল, সমতল উত্তল, ঠিক আছে, আর অবতল উত্তল। এই হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স তিন ধরনের হয়। ঠিক একইভাবে অবতল লেন্সও ভাই তিন ধরনের হয়। কি? প্রথমটা হচ্ছে উভবতল, সমতল অবতল। আর একটা হচ্ছে উত্তল অবতল। ঠিক আছে, উভ উত্তল লেন্স কি? নামের মধ্যেই আছে, উভ উত্তল, অর্থাৎ দুই পাশে উত্তল, উভয় পৃষ্ঠই উত্তল। তাহলে সেই লেন্স হচ্ছে উভ উত্তল লেন্স। কি বুঝছো? এক মার্কের কোশ্চেন কিন্তু আসে, উভ উত্তল লেন্স কাকে বলে? যে উত্তল লেন্সের উভয় পৃষ্ঠই উত্তল তাকে বলা হচ্ছে উভ উত্তল লেন্স। সমতল উত্তল, এক পাশ সমতল আর এক পাশ উত্তল, এক পাশ সমতল আর এক পাশ উত্তল, এটা হচ্ছে সমতল উত্তল, এক পাশ সমতল আর এক পাশ উত্তল। অবতল উত্তল লেন্স হচ্ছে এক পাশ অবতল আর এক পাশ উত্তল, এক পাশ অবতল এবং আর এক পাশ উত্তল। এই দেখো, এই যে এই পাশটা অবতল আর এই পাশটা উত্তল, তাহলে এক পাশ উত্তল আর এক পাশ অবতল, তাহলে এইটা হচ্ছে অবতল উত্তল লেন্স। এইবার আসো উভবতল লেন্স। যে অবতল লেন্সের উভয় পৃষ্ঠই অবতল, এই যে উভয় পৃষ্ঠই অবতল, এটা হচ্ছে উভবতল লেন্স। তাহলে বলো তো সমতল অবতল কি হবে? সমতল এক পাশ আর এক পাশ অবতল, এক পাশ সমতল আর এক পাশ অবতল, এটা হচ্ছে সমতল অবতল লেন্স। এবার উত্তল অবতল কি? এক পাশ উত্তল আর এক পাশ অবতল, এই যে
এক পাশ উত্তল আর এক পাশ অবতল। এটাকে কিন্তু আমি এভাবে আঁকতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে যদি উল্টায় রাখি, তো উল্টায় রাখলে তো জিনিসটা দেখতে এরকম হবে। ঠিক একইভাবে এটাকেও কিন্তু আমি এভাবে আঁকতে পারি, ঠিক আছে। এটাকে যদি উল্টায় রাখি তাহলে দেখতে তো এরকমই হবে। তো দেখো, অবতল উত্তল লেন্স আর উত্তল অবতল লেন্স এই দুইটা কিন্তু আসলে ঘুরে ফিরে একই জিনিস। দেখো, এক পাশ অবতল এক পাশ উত্তল, এক পাশ উত্তল আর এক পাশ অবতল, ঘুরে ফিরে কি একই জিনিস, কিন্তু দুইটা কিন্তু একই জিনিস। এবার অনেকের মানে অনেকের এই নামগুলো না আসলে জড়াই টড়াই যায়। ধরো অনেক সময় ধরো এমসিকিউতে আসলো নিচের কোনটি উত্তল লেন্স নয়, এমন অপশনে, যেমন তোমাকে দেখো এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। উভ উত্তল, উভবতল বা সমতল উত্তল, সমতল অবতল, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। উত্তল অবতল তুমি ফাইন্ড আউট করতে পারবা। ঝামেলা হচ্ছে বাংলা কথা লেখা থাকলে ঝামেলা হচ্ছে এইটারে আর এইটারে নিয়ে। বলো ঝামেলা না কি? অবতল উত্তল লেন্স আর এটা উত্তল অবতল লেন্স, মানে নামের মধ্যে দেখো উত্তলও আছে অবতলও আছে, এটারও নামের মধ্যে উত্তলও আছে অবতলও আছে। এখন কোনটা কোন লেন্স? ধরো অবতল উত্তল লেন্স, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, চোখ বন্ধ করো, বোর্ডের দিকে তাকাবা না, না দেখে বলো অবতল উত্তল লেন্স কি লেন্স, তাহলে কিন্তু তুমি কনফিউজড। অথবা উত্তল অবতল লেন্স কোন লেন্স, কনফিউজড। দেখো, কে কোন গোত্রীয়, ঠিক আছে, কে কোন বংশীয়, এইটা জানার জন্য তার নামের পদবি দেখা লাগে। এবার বলো, নামের পদবি থাকে কোথায়? শুরুতে না শেষে? বলো, শুরুতে না শেষে থাকে? বলো, শেষে থাকে। নামের পদবি থাকে শেষে। তাহলে নামের পদবি দেখবা রে ভাই, নামের পদবি দেখবা, তাহলে হয়ে যাবে। দেখো নামের পদবি দেখো, এদিকে দেখো, নামের পদবি দেখো। উভ উত্তল, এই যে তয় তয় ল উত্তল, সমতল উত্তল তয় তয় ল, অবতল উত্তল তয় তয় ল। তাহলে নামের শেষে যদি তয় তয় ল থাকে তাহলে সে উত্তল লেন্সের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর নামের শেষে যদি বতল থাকে তাহলে সে অবতল লেন্সের অন্তর্ভুক্ত। অবতল, নামের শেষে দেখো বতল অবতল, সমতল বোতল, উত্তল বোতল ঠিক আছে। তাহলে নামের শেষে কি আছে? অবতল, তাহলে সে হচ্ছে অবতল লেন্সের অন্তর্ভুক্ত। নামের শেষে দেখবা, শেষে দেখলে কোন গোত্রীয় তুমি বুঝে যাবা। কথা কি বুঝতে পারছো? আর চিত্র অনুযায়ী যদি আর একটা কথা বলি, উত্তল লেন্সের দুই প্রান্তে দুইটা বিন্দু থাকে। উত্তল লেন্সের দুই প্রান্তে দুইটা বিন্দু, দেখো দুই প্রান্তে, এই যে এই একটা বিন্দু এই একটা বিন্দু, প্রান্ত বিন্দু, এই যে প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দু। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে প্রান্ত বিন্দু না, প্রান্ত রেখা, প্রান্ত রেখা। দেখো প্রান্ত রেখা প্রান্ত রেখা, প্রান্ত রেখা প্রান্ত রেখা, প্রান্ত রেখা প্রান্ত রেখা। তাহলে এটা হচ্ছে দেখে বোঝার উপায় হচ্ছে এই আর একটা। কিন্তু আমি তোমার একটু জিনিস বলি, সেটা হচ্ছে এইটা আর এইটা, এই এই দুইটা এই দুইটা আসলে ম্যাথমেটিক্যালি একই জিনিস, ম্যাথমেটিক্যাল হিসাবে একই জিনিস। হয়তো তাদের বাংলার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, আকার আকৃতি দেখতে একটু, কিন্তু কাজের ক্ষেত্রে তারা একই জিনিস। একটা উত্তল একটা অবতল, ওটাও একটা উত্তল আর একটা অবতল। তো এখন এই সকল লেন্সের ক্ষেত্রে যখন আমরা ম্যাথ করব তখন হিসাব নিকাশটা কেমন হবে? তো এবার হিসাব নিকাশটা বুঝো। আসো, উভ উত্তল লেন্স যখন হবে তখন আসো, আলোক রশ্মি ধরো এই পৃষ্ঠে এসে আপতিত হলো, তাহলে প্রথম তল আরন, আরন হচ্ছে পজিটিভ। দ্বিতীয় তলে যখন গিয়ে আলোক রশ্মি আপতিত হবে তাহলে দ্বিতীয় তলটা কিন্তু অবতল, তাহলে ম্যাথ করার জন্য দ্বিতীয় তল R2 কিন্তু হবে নেগেটিভ। বলো বুঝছো কিনা? দেখো আলোক রশ্মি এই পাশ থেকে এসে আপতিত হচ্ছে, এই পাশ থেকে এসে আপতিত হচ্ছে, প্রথম তল উত্তল পজিটিভ, দ্বিতীয় তলে যখন যাচ্ছে দ্বিতীয় তলটা কেমন তল? অবতল, তাহলে R2 হবে নেগেটিভ। দেখি এবার তোমরা বলবা, বলো প্রথম তলটা কি হবে? বলো আরনটা কি হবে? আরন, আরনটা কি হবে? আরন হচ্ছে ইনফিনিটি, আরন হচ্ছে ইনফিনিটি। কেন? এটা সমতল। তো সমতলের বক্রতার ব্যাসার্ধ কত? সমতলের বক্রতার ব্যাসার্ধ কত? তুমি বলো, এটা একটা সমতল, এর কি কোনো ব্যাসার্ধ আছে? আর আছে? তো এর ব্যাসার্ধ কত? এ তো বিশাল বড় ইনফিনিটি একটা বৃত্তের মানে একটা অংশ। তাহলে আর হবে কি? আর হবে হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, যা দিবা দিবা। তাহলে সমতল, এক পাশ সমতল আর আরন ইনফিনিটি। এবার R2 কি হবে? R2 হবে, R2 হবে দেখো অবতল, তাহলে মাইনাস। ঠিক আছে, শোনো, যখন ম্যাথ করবা কেউ যদি মনে করে ভাই আমি এভাবে আঁকবো না, আমি এই পাশ থেকে হিসাব করব, তাহলে তখন R1 হবে প্লাস আর R2 হবে ইনফিনিটি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? হিসাব নিকাশ একই রকম হবে, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, একই রকম হবে। তাহলে তুমি চিত্র যেভাবে খুশি সেভাবে আঁকবা, একে হিসাব করবা। তুমি যদি দেখো আলোক রশ্মি অবতল তলে পড়তেছে মাইনাস, উত্তল তলে পড়লে প্লাস। এবার আসো এইখানে, ধরো এই পাশ থেকে আলোক রশ্মি যাচ্ছে, এই পাশ থেকে আলোক রশ্মি যাচ্ছে, তাহলে কি হবে? আরন কি হবে? আরন হবে প্লাস নাকি না? অবতল, দেখো অবতল তলে পড়ছে, তাহলে আরন হবে মাইনাস। আবার R2 দেখো, R2 দ্বিতীয় তলে গিয়ে যখন পড়ছে
R2 সেটাও হবে কি মাইনাস। কেউ যদি এই চিত্রটাকে এইভাবে এঁকে হিসাব করে, ধরো এইভাবে এঁকে হিসাব করলো, এইভাবে এঁকে এদিক দিয়ে হিসাব করলো, তখন R1 হবে প্লাস, R2 হবে প্লাস, কোনো সমস্যা নেই। ম্যাথমেটিক্যাল হিসাব করে তুমি একই জিনিসই পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা কেউ যদি বলে যে ভাই ধরেন আমি এভাবেই চিত্র আঁকলাম, কোনো সমস্যা নেই, আমি এইভাবেই চিত্রটা আঁকলাম, তো বস্তুটাকে ধরলাম যে এই পাশে আছে, অর্থাৎ এই পাশ থেকে আলোক রশ্মি আসতেছে, ওকে। তাহলে R1 হবে প্লাস কারণ উত্তল, তারপরে R2 হবে প্লাস অর্থাৎ উত্তল। ম্যাথে হিসাব করে একই জিনিস পাবো, হ্যাঁ একই জিনিস পাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দেখবা কোনো সমস্যা হবে না। তাহলে এবার এগুলো একটু বলো তো ভাই, বলো এগুলোর ক্ষেত্রে R1 মাইনাস, R2 দেখো উত্তল তলে প্লাস, R1 ইনফিনিটি, R2 হচ্ছে উত্তল তলে তাহলে প্লাস। এই ক্ষেত্রে R1 প্লাস, R2 সেটাও গিয়ে দেখো প্লাস, এই যে উত্তল তলে আপতিত হচ্ছে। তাহলে আলোক রশ্মি উত্তল তলে আপতিত হলে পজিটিভ, অবতল তলে আপতিত হলে নেগেটিভ, শেষ কথা, শেষ। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এইবার দেখো যে জিনিসটাতে তোমাদের ঝামেলা লাগে, ঠিক আছে, ঝামেলা লাগে, সেটা হচ্ছে সম উত্তল লেন্স আর সমবোতল লেন্স, ঠিক আছে। বলো এটা কোনটা কোনটা? তিনটা করে আঁকছি, কোনটা? তিনটা করে আঁকছি, বলো কোনটা? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, মাঝেরটা। গুড, ভেরি গুড, এই তো কোনটা? মাঝেরটা। দেখো তিনটা করে আঁকছি না, এই যে 1 2 3 1 2 3, তাহলে এটা কোনটা? মাঝেরটা। অনেকে ভাবে মাঝেরটা, কিন্তু ভুল, মাঝেরটা না। দেখো ভালো করে দেখো, কেন মাঝেরটা না? এটা সমতল উত্তল, একটা ত আছে রে ভাই, একটা ত আছে, দেখো সম উত্তল লেন্স, এটা সমতল উত্তল লেন্স নয়। সমতল উত্তল লেন্স ভাবলে কিন্তু ভুল, এখানে ত নেই, দেখো সম ত নেই, তটা নেই, এই ত এর জন্য কিন্তু বিশাল সমস্যা, ত নেই। তাহলে এটাকে অনেকে এটা ভাবে, না খবরদার, এটা না, কিন্তু সমবোতল লেন্স, সমতল বোতল না, ত নেই, সমতল বোতল না, সমতলা বোতল, তলা বোতল, সমতল বোতল লেন্স না, এই যে এটা না, এটা ভাবলে কিন্তু হবে না, ঠিক আছে। সমতল অবতল হচ্ছে, সমতল অবতল দেখতে কেমন? এক পাশ সমতল আর এক পাশ অবতল। সমতল উত্তল লেন্স দেখতে কেমন? ত আছে, এক পাশ সমতল আর এক পাশ উত্তল। কিন্তু আমাদের যেটা বলতেছে এই যে সম উত্তল লেন্স, এটা মানে উভয় পাশ উত্তল কিন্তু সমানভাবে উত্তল। ভালো করে বুঝে রাখো, উভয় পৃষ্ঠ সমানভাবে উত্তল, মানে দুই পাশই সম উত্তল, সমান উত্তল, দুই পাশই সমানভাবে উত্তল। দ্যাট মিন্স এই যে এইটা, অর্থাৎ এটা উভ উত্তল লেন্সের অন্তর্ভুক্ত। তা ভাই পার্থক্য কি? পার্থক্য হচ্ছে উভ উত্তল লেন্সের ক্ষেত্রে যেটা হয়, বক্রতার ব্যাসার্ধ আলাদা আলাদা হতে পারে। দেখো তাকাও, R1 R2 আলাদা আলাদা হতে পারে, কিন্তু যখন আমি বলবো সম উত্তল, অর্থাৎ উভয় পৃষ্ঠ সমানভাবে উত্তল, দ্যাট মিন্স R1 প্লাস R, R2 মাইনাস আর সেম পরিমাণ ব্যাসার্ধ, আর সেম থাকতে হবে। ক্লিয়ার? মাথায় ঢুকছে কথা? তাহলে এইখানে এবার আসো, সমবোতল লেন্স, তাহলে উভয় পাশ অবতল এবং উভয় পৃষ্ঠ সমানভাবে অবতল, মাথায় থাকবে, উভয় পৃষ্ঠ সমানভাবে অবতল। তার মানে কি? তার মানে হচ্ছে এই পাশে R1 অবতল মাইনাস R, এই পাশে গিয়ে তখন R2 প্লাস R সমানভাবে অবতল। কি ক্লিয়ার? তাহলে ত আছে কিনা এটা একটু দেখে নিবা। সমতল উত্তল বলছে না সম উত্তল বলছে, দুইটা ভালো করে দেখে নিবা, ঠিক আছে। এটা যদি ভালো করে দেখে না নাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বলো ক্লিয়ার কিনা, কমেন্ট করো একটু, বলো বুঝছো কিনা। ওকে গুড, এখন আমরা ম্যাথ করতে পারবো, কোনো সমস্যা নেই। আসো,
বলা হচ্ছে 1 নম্বর, একটি উভু উত্তল লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 60 সেন্টিমিটার। প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার। এর সামনে 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে অপর পাশে 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়। তাহলে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করতে হবে। বলো পারা যাবে কিনা? একটা কি লেন্স? দেখো প্রশ্ন পড়ো ভালো করে। উভু উত্তল লেন্স, অর্থাৎ দুই পাশে উত্তল। এই যে একটা উভু উত্তল লেন্স। এই উভু উত্তল লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, R1 20 সেন্টিমিটার। দ্বিতীয় পৃষ্ঠের R2 25 সেন্টিমিটার। বলছে লেন্সের সামনে, অনেকে বলতে ভাই সামনে মানে কোথায়? প্রথম পৃষ্ঠের সামনে না দ্বিতীয় পৃষ্ঠের সামনে, বুঝবো কেমনে? তো যেহেতু কিছু বলে নাই, তাহলে একেবারে নিষ্পাপ মনে চিন্তা করবা, যেহেতু প্রথম পৃষ্ঠ বলছে তাহলে সামনে মানে প্রথম পৃষ্ঠের সামনে। তাহলে প্রথম পৃষ্ঠের সামনে এখানে বস্তু রাখা হইল ইউ। তাহলে বস্তুর দূরত্ব ইউ কত? 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বলো কি হয়? প্রশ্নটা বড়। এর সামনে 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে অপর পাশে, ওই পাশে না, যে পাশে বস্তু রাখছি সেই পাশে না, অপর পাশে 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়। অপর পাশে 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়। বিম্বের দূরত্ব কি? বিম্বের দূরত্ব ভি। এবার তুমি আমারে বলো ভিটা পজিটিভ না নেগেটিভ, এটা আমারে বলো ভিটা পজিটিভ না নেগেটিভ, দেখি কেমন বুদ্ধি তোমাদের। ভিটা পজিটিভ। উত্তল লেন্সের রশ্মিচিত্র তোমার একে দেখাইছিলাম না? দেখাইছিলাম। উত্তল লেন্সের রশ্মিচিত্রতে বস্তু যে পাশে, বিম্ব যদি অপর পাশে চলে যায়, অপর সাইডে চলে যায়, তাহলে বিম্ব হয় বাস্তব। আর অবাস্তবের ক্ষেত্রে কি ছিল? অবাস্তবের ক্ষেত্রে বস্তু যে পাশে, বিম্ব তার পিছনে একই পাশে ছিল। দেখো 6 নম্বরটা, তাকাও খাতায় লেখা আছে তোমার। দেখো 6 নম্বরটা, উত্তল লেন্সের রশ্মিচিত্রে 6 নম্বরটা ছিল অবাস্তব বিম্ব। বস্তু যেখানে, বিম্ব বস্তুর পিছনে একই পাশে। আর 6 নম্বরের আগে 1 2 3 4 5 এই সবকটা ছিল বাস্তব বিম্ব। আর বাস্তব বিম্ব যতগুলো ছিল ততগুলো হচ্ছে বস্তু যে পাশে, বিম্ব তার উল্টা পাশে। কি বুঝতে পারছো? এই রশ্মিচিত্রগুলো যেন মাথার মধ্যে থাকে, তাহলে কিন্তু ম্যাথ সহজে পারা যাবে। তাহলে যেহেতু বলছে অপর পাশে, দেখো অপর পাশে কথাটা বলছে, তার মানে এটা বাস্তব বিম্ব। অপর পাশে, তাহলে বিটা প্লাস বাস্তব বিম্ব। যেহেতু অপর পাশে বলছে, বাস্তব বিম্ব তৈরি হয়। তাহলে আমাদের কি বের করতে হবে? লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করতে হবে। এই যে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাহলে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক এটাকে আমরা কি বলি? মিউ2। আর বাইরে যে মাধ্যম সেটা হচ্ছে শূন্য মাধ্যম। যেহেতু অন্য কোনো মাধ্যমের কথা বলে নাই, তার মানে কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে মিউ1 কত? মিউ1 হচ্ছে 1। এখন সূত্রটা খাটাই আসো। তাহলে 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু, দেখো কত সহজ ম্যাথ, মিউ2 ডিভাইডেড বাই মিউ1 মাইনাস 1, 1 ডিভাইডেড বাই R1 মাইনাস 1 ডিভাইডেড বাই R2। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই R1 মাইনাস 1 ডিভাইডেড বাই R2। আসো এবার 1 ডিভাইডেড বাই এফ, ফোকাস দূরত্ব তো দেওয়া নেই, কিন্তু আমরা তো জানি 1 ডিভাইডেড বাই এফ মানে 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। মিউ2 ডিভাইডেড বাই মিউ1 মাইনাস 1, 1 বাই R1 মাইনাস 1 বাই R2। আসো 1 ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব অলওয়েজ পজিটিভ, তাহলে 60। বিম্ব, বাস্তব বিম্ব বলে ভি পজিটিভ, তাহলে 1 বাই 30। মিউ2 এর মান আমরা বের করতে চাই, মিউ1 এর মান তো 1,
তাহলে μ2 - 1। এইবার আসো দেখি তোমাদের কেমন বুদ্ধি, বলো আরনের মান, বলো বলো আরনের মান বলো। আলোক রশ্মি এখান থেকে গিয়ে এই যে আপতিত হলো, বলো আরনের মানটা কি হবে? এখানে গিয়ে আলোক রশ্মি আপতিত হলো, এই যে কোন তলে আপতিত হলো? কোন তলে? উত্তল তলে, তাহলে আরন হচ্ছে প্লাস। তারপরে আলোক রশ্মি গিয়ে যখন আপতিত হচ্ছে তখন কোন তলে? কোন তল এটা? অবতল তল, তাহলে R2 হবে মাইনাস। কি বুঝতে পারছো? আরন কি প্লাস উত্তল তলে, আর R2 দ্বিতীয় তলে যখন আপতিত হচ্ছে, দ্বিতীয় তলটা অবতল তল, তাহলে R2 কি হবে? মাইনাস। এইটুকু বুঝলেই তো ম্যাথ শেষ। তাহলে আরনের জায়গায় বসবে +20 সেন্টিমিটার, -1/R2 এর মান বসবে -25 সেন্টিমিটার। এইবার সবই আমি জানি, তাহলে এখান থেকে আমাদের হিসাব নিকাশ করে মান বের করতে হবে কার মান? μ2 এর মান। ঠিক আছে, μ2 এর মান। তাহলে 1/60 যোগ 1/30, কেউ একটু করো, ডিভাইডেড বাই 20 ইনভার্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 25 এর ইনভার্স যোগ 1। দেখো তো 1.55 আসছে কিনা, গুড, এই তো হয়ে গেছে। তাহলে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.55। এইটা হচ্ছে আমাদের লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক। ডান হয়ে গেল। ওকে, এবার আসো 2 নম্বর। বলা হচ্ছে একটি উভয় উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ, একটি উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার। লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 3/2। তাহলে লেন্সটির ফোকাস দূরত্ব কত? লেন্সটির ফোকাস দূরত্ব কত? 2 নম্বর, লেন্সের 60 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে বিম্ব কোথায় হবে? ঠিক আছে, আজকে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। চলো, আজকে অনেকগুলো ম্যাথ প্রবলেম কিন্তু আমাদের সলভ করতে হবে। একটি উভয় উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে। বলছে ফোকাস দূরত্ব কত? এই তুমি পড়ছো না ছোটবেলায় 9 10-এ? ফোকাস দূরত্ব দেখো, যেটা 2 লাইনের ম্যাথ। ফোকাস দূরত্ব F হচ্ছে, বা বক্রতার ব্যাসার্ধ R হচ্ছে ফোকাস দূরত্বের অর্ধেক। পড়ছো না? বলো পড়ছো কিনা? আমাদের লেন্সটির ফোকাস দূরত্ব চাইছে, তাহলে ফোকাস দূরত্ব F হচ্ছে 2 × R। তাহলে 2 × R এর মান কত? বক্রতার ব্যাসার্ধ R এর মান 25 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার। শেষ, এই তো হয়ে গেল, শেষ। এটা তো 2 লাইনের ম্যাথ। কি পড়ছো না? এই যে সূত্র, আর এবং এফ এর মধ্যে সম্পর্ক, বলো হবে? নো, আর এবং এফ এর মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক এখন মুখস্থ করে রাখলে হবে না। এটা হচ্ছে গলীয় দর্পণের জন্য, লেন্সের জন্য না। এটা যদি গলীয় দর্পণ, এই যে 9 10-এ যেটা পড়ে আসছো, এই ক্ষেত্রে আর আর এফ এর সম্পর্ক হচ্ছে এইটা, যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের দ্বিগুণ, বা বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের অর্ধেক। এটা দর্পণের জন্য, 9 10-এ দর্পণের জন্য হিসাব করে আসছো ওইটা। এইটা কিন্তু এই ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে এই সম্পর্ক খাটবে না। এটা কিন্তু একেবারে মাথা থেকে ঝেড়ে বের করে দাও। লেন্সের ক্ষেত্রে হিসাবটা কেমন হবে? লেন্সের ক্ষেত্রেই তো তোমার দেখাইছি, লেন্সের ক্ষেত্রে এফ আর আর এর মধ্যে সম্পর্কটা কেমন হবে। লেন্সের ক্ষেত্রে এফ আর আর এর মধ্যে সম্পর্কটাই তো এটা, 1/f μ2 / μ1 - 1 1/r1 - 1/r2। এটাই তো আর এবং এফ এর মধ্যে সম্পর্ক লেন্সের ক্ষেত্রে। যদি এটাই হইতো তাহলে আর এই ডেরিভেশনের কি দরকার ছিল? ঠিক আছে, বোঝা গেছে? যদি এই সম্পর্কটাই হইতো তাহলে তো এই ডেরিভেশন দরকারই ছিল না। তাহলে লেন্সের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে 1/f = μ2 / μ1 - 1 × 1/r1 - 1/r2। কি লেন্স বলছে দেখো? উভয় উত্তল লেন্স, অর্থাৎ দুই পৃষ্ঠই উত্তল এবং কেমন ভাবে উত্তল? সমানভাবে উত্তল। তাহলে R1 + R, R2 - R। কেন দুই পাশে কেন আর দিলাম? কারণ সমানভাবে উত্তল,
দুই পাশের বক্রতার ব্যাসার্ধ সমান উভ উত্তল লেন্স, উভ উত্তল লেন্স, ঠিক আছে? সরি 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 একটু ভুল হয়েছে, সরি সরি সম উত্তল, এখানে সম উত্তল লিখতে গিয়ে উভ উত্তল লিখে ফেলছি, সরি দুঃখিত, সম উত্তল লেন্স, সরি সম উত্তল লেন্স, ঠিক আছে, সরি 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 সম উত্তল লেন্স, হ্যাঁ। তাহলে সম উত্তল, তাহলে সম উত্তল লেন্স কেমন? দুই পাশই উত্তল, সমানভাবে উত্তল। তাহলে R1 হচ্ছে প্লাস আর, R2 হচ্ছে মাইনাস আর, দুই পাশ সমানভাবে উত্তল। ত নেই কিন্তু, দেখো এখানে কিন্তু ত থাকলে কিন্তু ঘটনা ভিন্ন। সমতল উত্তল, তখন কি হইতো? তখন এক পাশ সমতল হইতো আর এক পাশ উত্তল হইতো। তাহলে জড়াই ফেলা যাবে না কিন্তু, ওকে? তা আমাদের কি চাইছে? আমাদের চাইছে লেন্সটির ফোকাস দূরত্ব কত? তাহলে ফোকাস দূরত্ব এফ এর মানটা আমাদের চাইছে, লেন্সের ফোকাস দূরত্ব এফ এর মান আমাদের চাইছে। তাহলে আসলে লেন্সের ফোকাস দূরত্ব এফ এর মানটা আমাদের বের করে ফেলতে হবে। লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 3/2, অর্থাৎ মিউ টু 3/2, আর বাইরে মিউ1 কত? মিউ1 হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1/f ইকুয়াল টু মিউ2 ডিভাইডেড বাই মিউ1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2, 1/f। মিউ2 হচ্ছে 3/2, মিউ1 হচ্ছে 1, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মানে প্লাস আর, মাইনাস 1 ডিভাইডেড বাই r2 মানে মাইনাস আর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর হয়ে গেল, বুঝলা? একবারে লিখলাম। তাহলে ভাই এখানে 2/r হলো, তাহলে 1/f ইকুয়াল টু নিচে 2, 3 মাইনাস 2 মানে 1, আর এখানে 2 ডিভাইডেড বাই r, 2 কাটাকাটি, তাহলে ভাই এখানে f যা আরও তাই, ঠিক আছে? আর এর মান কত দেওয়া ছিল? বক্রতার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, তাহলে 25 সেন্টিমিটার, শেষ। এই হচ্ছে এফ এর মান, এফ এর অ্যান্সার। কি বুঝলা? বলো এফ এর মানটা প্লাস আসছে না মাইনাস? এই এফ এর মানটা প্লাস আসছে না মাইনাস? এই যে আর এর আমি মানটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে প্লাস আসছে না মাইনাস? প্লাস আসছে, আসতেই হবে। কি লেন্স এটা? কি লেন্স? উত্তল লেন্স। তো উত্তল লেন্সের এফ কি হয়? উত্তল লেন্সের এফ কি হয়? এফ তো প্লাস হয়, তো প্লাসে আসছে। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে এখান থেকে এই যে মানটা আমরা হিসাব করে ফেলছি, মান হিসাব করে ফেলছি, ওকে? তাহলে এফ এর মান 25 সেন্টিমিটার, ডান। এবার বলছে লেন্সের এত সেন্টিমিটার সামনে বস্তু রাখলে বিম্ব কোথায় হবে? বলো এটা কি পারবো? এবার পারবো? 60 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে, অর্থাৎ ইউ হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে বিম্ব ভি কোথায় হবে? ইউ, ভি এবং এফ এর সম্পর্ক, তাহলে 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ, 1 ডিভাইডেড বাই ভি। ইউ, ভি আর এফ এর সম্পর্ক, তাহলে 1/f, এফ এর মান 25, 1/u, ইউ এর মান 60, তাহলে 1 ডিভাইডেড বাই ভি। তাহলে আসো দেখি ভি এর মান। এই বলো তো ভি এর মানটা বাস্তব হবে না, মানে প্লাস হবে না মাইনাস হবে? একটু বুঝে বলো, ম্যাথ করো না আগে, ম্যাথ করো না, ম্যাথ করার দরকার নেই। বলো তো আগে, বলো তো কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে। আমি কিভাবে বুঝলাম? কিভাবে? দেখো ফোকাস দূরত্ব কত? এফ কত? 25 সেন্টিমিটার। 6 নম্বর দেখো, উত্তল লেন্সের রশিচিত্র তোমার খাতায় আঁকা আছে, 6 নম্বরের দিকে তাকাও। 6 নম্বরে ফোকাস দূরত্বের ভিতরে থাকলে, অর্থাৎ বস্তুর দূরত্ব যদি ফোকাস দূরত্বের চেয়েও কম হয় তখনই অবাস্তব হবে, আর এর আগে সব কি হবে? বাস্তব। আচ্ছা এফ কত? 25, 2f কত? 50, এফ হচ্ছে 25 গুণ 2, 2f 50, তাহলে 2f 50, তাহলে 60 সেন্টিমিটার দূরে, মানে দেখো এগুলা হচ্ছে আমাদের মানে ম্যাথ করা কিন্তু হয়ে গেছে, ম্যাথ কিন্তু শেষ। আমরা আরও একটু ফিল করতে চাচ্ছি যে ইউ হচ্ছে 60 সেন্টিমিটার, অর্থাৎ 2f মানে 50 সেন্টিমিটার, তাহলে 2f এর বেশি দূরে, 2f এর থেকেও দূরে, 2f এর বেশি দূরে থাকলে বিম্ব হবে এফ আর 2f এর মাঝখানে, অর্থাৎ বিম্ব ভি হবে এফ ও 2f এর মাঝে। তাহলে এফ ও 2f এর মাঝে মানে 25 ও 50 সেন্টিমিটারের মাঝে। দেখি ভি কত আসে? 25 ইনভার্স মাইনাস 60 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, প্লাস মান আসছে। প্রথম কথা হচ্ছে প্লাস আসছে, এবং তারপরে আসছে 42.857 এত সেন্টিমিটার। দেখো প্লাস আসছে এবং 25 আর 50-এর মাঝে আসছে। দেখো আসছে কিনা, বলো মিলছে কিনা? মজা পাইছো? বলো
মিলছে কিনা দেখো, যা আমরা চিত্র এঁকে রশি চিত্র এঁকে যে হিসাবগুলো লিখে রাখছি ম্যাথ করে দেখো তাই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ম্যাথ করে তাই পাওয়া যাচ্ছে। আমাদের যদি এই ফোকাস দূরত্বটা বের করতে না বলতো তাহলে কিন্তু আমি ডিরেক্ট 1/f এর জায়গায় 1/u 1/v লিখে দিতাম। যেহেতু আমাদের ফোকাস দূরত্বটা চাইছে এই কারণে আমরা ফোকাস দূরত্বটা বের করে দেন আবার একবার হিসাব করছি। কিন্তু ফোকাস দূরত্বটা না চেয়ে যদি কোশ্চেনই এটা থাকতো তাহলে একবারে 1/f এর জায়গায় 1/u + 1/v লিখে দিতাম। বোঝা গেছে? ক্লিয়ার? গুড, ভেরি গুড। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে একটি লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, একে 3/2 প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করলে, 3/2 না 4/3 প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব কত হবে? লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক, লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক 3/2। ম্যাথটা পড়ে আগে মাথার মধ্যে সেট করো। এটা তোমার আসবেই সৃজনশীল প্রশ্নে, এটা তোমার আসবে শিওর। তোমার কলেজে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এই কোশ্চেনটাই সৃজনশীল প্রশ্ন আকারে আসবে। ঠিক আছে, আমি বলে দিলাম, নাও করো। একটি লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। এখন এইটাকে যদি 4/3 প্রতিসরাঙ্কের তরলে আমি নিমজ্জিত করি তাহলে ফোকাস দূরত্ব কত হবে? লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। বুঝছো? চিন্তা করো, একটা লেন্স আছে আমার কাছে, লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক 3/2, তো ফিক্সড। এটা বায়ুতে মানে শূন্য মাধ্যমে এর ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। বায়ুতে মানে শূন্য মাধ্যমে ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। এটারে টুপ করে পানিতে ডুবানো হয়েছে। তুমি আমরা বলো, পানিতে যখন ডুবানো হয়েছে তখন লেন্সের বাইরের মাধ্যমটা কি? লেন্সের বাইরের মাধ্যমটা কি? পানি। এটা কিন্তু আর বাতাস নাই, এটা কিন্তু পানি হয়ে গেছে। তো লেন্সের বাইরে অন্য আর একটা মাধ্যম আছে না? তো লেন্সের বাইরে অন্য আর একটা মাধ্যম আসলে ফোকাস দূরত্ব কি হবে? চেঞ্জ হবে। তো সেই ফোকাস দূরত্বের মান কত হবে সেইটা আমাদের বের করতে হবে। খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখো, প্রথমে শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা চিন্তা করি। ধরো এই হচ্ছে লেন্স, লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2 মান হচ্ছে 3/2। তাহলে প্রথমে বাইরে ছিল μ1, শূন্য মাধ্যম যার প্রতিসরাঙ্ক 1। এই যে এই পাশে μ1 কত? 1। তাহলে μ1 1, μ1 1। এই ক্ষেত্রে যদি আমি সূত্র লিখি, এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব f1 এর মান কত? এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব f1 এর মান কত? শূন্য মাধ্যমের ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। অনেক বলতে ভাই এটা তো শূন্য মাধ্যমে বলে নাই। এই পাগল, না বললে আমরা বুঝবো না একটা লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার কার সাপেক্ষে? কোন মাধ্যমের সাপেক্ষে? অবশ্যই শূন্য মাধ্যমের সাপেক্ষে, তাই না? ঠিক আছে, উত্তল তো, আচ্ছা উত্তল নাকি অবতল বলে দিছে তো। একটি লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, প্লাস না মাইনাস? প্লাস 25 সেন্টিমিটার, তাহলে উত্তল লেন্স। প্লাস 25 সেন্টিমিটার, তাহলে কি? উত্তল লেন্স। এখন উত্তল হোক বা অবতল হোক ঘটনা ঘুরে ফিরে একই আসবে। ঠিক আছে, তাহলে প্লাস যেহেতু বলছে, যেহেতু এখানে কোশ্চেনে প্লাসই লেখা আছে, 25 সেন্টিমিটার প্লাস মান দেওয়া আছে, তাহলে সেটা 25 সেন্টিমিটার। ঠিক আছে, বা এখানে ধরো মানে লেন্সটা কি লেন্স বাংলায় তো বলে নাই, আর বাংলায় যদি বলে দেয় তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, বাংলা যদি বলে দেয় তাহলে তো খুবই ভালো। তাহলে এবার এর জন্য 1/ সূত্র লিখব, 1/f1 μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1/r1। তোমার চিন্তার কিছু নেই, তোমার বলে দেওয়া থাকবে উত্তল না অবতল, তোমার বলে দেওয়া থাকবে, টেনশন করো না। ঠিক আছে, আমি এখানে বলি নাই কারণ আমি এখানে এই যে প্লাস 25 সেন্টিমিটার লিখছি তো, এই কারণে আমি আর বলি নাই। 1/r1 মাইনাস 1/r2। তুমি কিন্তু r1 এর মান জানো না, তুমি r2 এর মান জানো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি, অতএব 1/f1 এর মান আমরা পরে বসাবো, এখন আপাতত না বসাই। μ2 হচ্ছে 3/2, আর বাইরে শূন্য মাধ্যম প্রতিসরাঙ্ক 1, তাহলে নিচে μ1 এর মান 1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2। ভাই r1 r2 এর মান জানি না, জানা লাগবে না, থাক।
এই যে 1 নং। এবার আসো, এটাকে এবার পানিতে নিমজ্জিত করা হইল। এই যে লেন্সটাকে এবার পানিতে নিমজ্জিত করা হয়েছে। তাহলে μ2 কিন্তু 3/2, বাইরে কি, বাইরে পানি, এপাশে বাইরে পানি, পানিতে নিমজ্জিত করা মানে কি এই পাশেও পানি ওই পাশেও পানি। তাহলে এবার বলো μ1 এর মান কত? লেন্সের বাইরের মাধ্যমের প্রতিসারাঙ্ক μ1 কত? 4/3, 4/3 μ1 4/3 লেন্সের বাইরের মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, তাহলে এবার যদি আমি সূত্র লিখি 1/f2, দ্বিতীয় ক্ষেত্রে ফোকাস দূরত্ব চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কত হবে? f2, স্বাভাবিক। আগে শূন্য মাধ্যমের সাপেক্ষে ছিল, এবার পানি মাধ্যমের সাপেক্ষে লেন্সের ফোকাস দূরত্ব, অবশ্যই পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব চেঞ্জ হবে। তাহলে 1/f2 μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2। দেখো r1 r2 কিন্তু চেঞ্জ হয় নাই, এই লেন্সের বক্রতার ব্যাসার্ধ কি চেঞ্জ আছে? আমি কি লেন্সকে পিটায় চেঞ্জ করে ফেলছি? লেন্সের গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ r1 r2 কিন্তু সেম আছে। তাহলে 1 ডিভাইডেড বাই f2 μ2 এর মান 3/2, μ1 এর মান 4/3 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2 ডট 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 2 নম্বর। ঠিক আছে, বা আর একটা লাইন করে তারপরে 2 নম্বর। 1/f2 এটা ইকুয়াল টু, দেখো তো 3/2, 4/3 মানে 3 উপরে 4 নিচে, তাহলে 3 3 9/8, 9/8 বিয়োগ 1, 1/r1 মাইনাস 1/r2। এইবার তুমি বলো এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে? বলো তো, এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে? বলো, এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে? ভাগ করতে, ভাগ করে দাও, শেষ, ভাগ করে দাও, ম্যাথ শেষ। দেখো যারা বুঝো না আরেকবার আমি বলি, একটা লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 3/2, তাহলে কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে বাইরে μ1 কত? 1, বক্রতার ব্যাসার্ধ প্রথম তলের r1 দ্বিতীয় তলের r2, আমরা সূত্র লিখছি, সূত্রে μ2 বসালাম 3/2, μ1 হচ্ছে লেন্সের বাইরের মাধ্যম কত? 1, নিচে 1, 1/f1, f1 এর মান 25 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে লেন্সটাকে বাতাসে মানে শূন্য মাধ্যমে বসিয়ে সূত্রটা লিখছি। r1 r2 এর মান জানি না, জানা লাগবে না রে ভাই, জানার দরকার নাই। এইবার লেন্সটাকে পানিতে নিমজ্জিত করা হয়েছে, মানে তরলে নিমজ্জিত করা হয়েছে। তাহলে লেন্সের বাইরের মাধ্যম μ1 হচ্ছে 4/3, লেন্সের প্রতিসারাঙ্ক f2 চেঞ্জ হয়ে কত হয়েছে সেটাই আমরা বের করতে চাই। তাহলে আবারও আমি সূত্র লিখলাম 1/f2 μ2 বাই μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে μ2 এর মান কত? 3/2, μ1 এর মান কত? 4/3 মাইনাস 1/r1 মাইনাস 1/r2 বসাই দিলাম, দিয়ে দুটো সমীকরণ, এবার এই দুটো সমীকরণকে ভাগ দিব, কাজ শেষ। দুটো সমীকরণকে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে ভাগ দিলে দেখো 1 ডিভাইডেড বাই f1 1 ডিভাইডেড বাই f2, ভাগ দিলে 1 কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 3/2 বিয়োগ 1, 3/2 বিয়োগ 1, আর নিচে 9/8 বিয়োগ 1, আর কি হইল? এটা কাটাকাটি হয়ে গেল, বুঝতে পারছো? এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখন 1/f1 ডিভাইডেড বাই 1/f2, তাহলে f2 ডিভাইডেড বাই f1। এবার আসো এখানে হিসাবটা করি, উপরে হচ্ছে 3/2 বিয়োগ 1, তাহলে নিচে 2, 3 বিয়োগ 2 মানে 1, আর নিচে হচ্ছে 8, 9 বিয়োগ 8 মানে 1/8, তাহলে 8/1, তাহলে 2, 8 কাটাকাটি করে 4, তাহলে অতএব f2 ইকুয়াল টু 4f1, এইটাই আমরা চাচ্ছি। এবার 4 ইন্টু f1 এর মান ছিল 25 সেন্টিমিটার, তাহলে 25 গুণ 4, 4 25, 100 সেন্টিমিটার। তাহলে নতুন ফোকাস দূরত্ব কত? নতুন ফোকাস দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। ডান, শেষ। বুঝতে পারছো? পানিতে যখন নিমজ্জিত করব তখন ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার হবে। এই তো, ক্লিয়ার? সহজ ম্যাথ কিন্তু। দেখো আমরা যদি একটু ম্যাথটা ফিল করতে চাই, যদি একটু ফিল করে বুঝতে চাই, দেখো আগে ছিল শূন্য মাধ্যম, এই যে লেন্সটা প্রথমে ছিল শূন্য মাধ্যমে। আচ্ছা, ফোকাস দূরত্ব মানে কি? ফোকাস দূরত্ব মানে কি? ফোকাস দূরত্ব মানে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রধান অক্ষের উপর কোথায় মিলিত হবে। লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক ছিল 3/2। সবাই একটু বোর্ডে থাকো তো ভাই, বোর্ডে থাকো, একটু বোঝো, ফিল করো।
একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসলো। এই যে এরা কোথায় মিলবে, এরা কোথায় মিলবে? এরা মিলছে 25 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, এরা মিলছে 25 সেন্টিমিটার দূরে। এই যে এখানে 25 সেন্টিমিটার দূরে মিলছে, 25 সেন্টিমিটার দূরে মিলছে। ঠিক আছে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে। এখানে ছিল শূন্য মাধ্যম, ওই পাশে ছিল শূন্য মাধ্যম। এবার তুমি একটু বোঝো, একটু ফিল করো। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসছে, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 3/2, আর বাইরে প্রতিসারাঙ্ক কত? বাইরে মিউটা কত বলো? 1। বোঝা গেছে? 3/2 আর ওই পাশে কত? 1। 3/2 মানে কি? 1.5। আর এটা কত? 1। 1.5 এর তুলনায় 3/2 মানে 1.5, তার তুলনায় 1, তার তুলনায় 1 হালকা না ঘন? বলো হালকা না ঘন? 3/2 এর তুলনায় 1 হালকা নাকি ঘন? হালকা। গুড, ভেরি গুড, হালকা। তাহলে হালকা, তাহলে অভিলম্ব বাঁকাই ফেলবে, আলোক রশ্মিকে বাঁকাই ফেলবে। দেখো এই বরাবর গেছিল, আলোক রশ্মিকে ঘন থেকে হালকাতে যাচ্ছে, ঘন থেকে হালকাতে যাচ্ছে, বাঁকাবে, ঘন থেকে হালকাতে যাচ্ছে, বাঁকাবে। এই যে বাঁকাইলো, অনেক বেশি করে বাঁকাইলো, এইগুলাকে এইদিকে বাঁকাইলো, আর এইগুলাকে এই উপরের দিকে বাঁকাইলো। উপরের গুলাকে, এই যে উপরের এই দুটাকে নিচের দিকে বাঁকাইলো, আর নিচের এই দুটাকে উপরের দিকে বাঁকাইলো। বাঁকায়ে প্রধান অক্ষের উপর 25 সেন্টিমিটার দূরে মিলিত করে ফেলছে। এখান থেকে এই দূরত্বটা 25 সেন্টিমিটার। এইবার তুমি চিন্তা করো তো, এইবার তুমি চিন্তা করো, এইটা হচ্ছে 3/2, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 3/2, বাইরে হচ্ছে পানি, বাইরে পানি, বাইরে পানি, পানির প্রতিসারাঙ্ক 4/3। ঠিক আছে, 4/3 মানে কত? 4/3 মানে 1.33, 1.33। এইবার বলো, একগুচ্ছ আলোক রশ্মি এখানে আসলো, একগুচ্ছ আলোক রশ্মি আসলো, আসার পরে এই একগুচ্ছ আলোক রশ্মিকে বাঁকাবে, বাঁকাবে। এইবার তুমি আমারে বলবা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবা। দুই মাধ্যমের প্রতিসারাঙ্কের যত বেশি ডিফারেন্স থাকবে, ততই একটা আরেকটার সাপেক্ষে বেশি হালকা বা বেশি ঘন। আমার কথা বুঝছো? দুটোর প্রতিসারাঙ্কের মানের ডিফারেন্স যত বেশি হবে, তত একটা আরেকটার সাপেক্ষে বেশি হালকা অথবা বেশি ঘন, তাই কি না? যেমন আসো 3/2 না, বাইরে কত? 1। 3/2 মানে 1.5। 1.5 আর 1 এর পার্থক্যটা বেশি, নাকি 1.5 আর 1.33 পার্থক্যটা বেশি? তুমি আমারে বলো, 1.5 আর 1 এর পার্থক্যটা বেশি, নাকি 1.3 আর 1.33 আর 1.5 এর পার্থক্যটা বেশি? বলো কোন ক্ষেত্রে পার্থক্যটা বেশি? প্রথম ক্ষেত্রে পার্থক্যটা বেশি না, 1 আর 1.5। দ্বিতীয় ক্ষেত্রে 1.5 আর 1.33। তাহলে প্রথম ক্ষেত্রে দুইটা প্রতিসারাঙ্কের পার্থক্য বেশি, দ্বিতীয় ক্ষেত্রে দুইটা প্রতিসারাঙ্কের পার্থক্যটা কম। তাহলে একটা লেন্স মাধ্যমের সাপেক্ষে বাইরে যে মাধ্যম, এই যে দুই মাধ্যমের প্রতিসারাঙ্কের ডিফারেন্স যত বেশি হবে, তত একটার সাপেক্ষে আরেকটা হালকা অথবা ঘন। মানে একটার সাপেক্ষে আরেকটা যদি হালকা হয়, তাহলে অন্যটার সাপেক্ষে ঘন হবে। এর সাপেক্ষে বি যদি হালকা হয়, তাহলে বি এর সাপেক্ষে এ হবে ঘন, উল্টা হবে। তাহলে কোন ক্ষেত্রে একটার সাপেক্ষে আরেকটা বেশি হালকা বেশি ঘন? মানে ডিফারেন্সটা কোথায় বেশি? উপরের মাধ্যমে বেশি, নিচে ডিফারেন্সটা কম। তাহলে যত বেশি ডিফারেন্স, আলো তত বাঁকবে। যত বেশি ডিফারেন্স থাকবে, দুই মাধ্যমের প্রতিসারাঙ্কের ডিফারেন্স যত বেশি হবে, আলো তত বেশি বাঁকবে। তাহলে দুই মাধ্যমের ডিফারেন্সটা উপরে বেশি, বেশি বাঁকবে, তাড়াতাড়ি বাঁকবে। তাড়াতাড়ি বেঁকে গিয়ে এই যে রশ্মিগুলাকে তাড়াতাড়ি বাঁকাই ফেলবে, তাড়াতাড়ি বাঁকাই ফেলে তাড়াতাড়ি মিলিত করে ফেলবে। কিন্তু এবার 3/2 এর তুলনায় 1.33 অনেক বেশি পার্থক্য নেই, পার্থক্য কম। তাহলে বাঁকাবে, ঠিক আছে, হ্যাঁ বাঁকাবে। এটা 1.5 ঘন, বাইরে 1.33 হালকা, ঠিক আছে বাঁকাবে। বাট আগের তুলনায় একটু কম বাঁকাবে। তাহলে আগের তুলনায় একটু কম বাঁকাবে, একটু কম বাঁকাবে আগের তুলনায়। তাহলে আগের তুলনায় যদি কম বাঁকায়, আগের তুলনায় যদি কম বাঁকায়, তাহলে দূরে গিয়ে মিলবে না কাছে মিলবে? বলো দূরে মিলবে না কাছে মিলবে? আগের তুলনায় বাঁকানো কম। আগে দেখো, আগে ডিফারেন্স বেশি, বেশি বাঁকাবে, তাড়াতাড়ি মিলবে। এবার ডিফারেন্স কম, ডিফারেন্স কম, তাহলে কম বাঁকাবে, সামান্য বাঁকাবে। তো সামান্য বাঁকালে দূরে গিয়ে মিলবে, দূরে। তাহলে দূরে গিয়ে মিললে ফোকাস দূরত্ব বাড়বে না কমবে? বাড়বে। তো বেড়ে F2 100 সেন্টিমিটারই হয়েছে,
বেড়ে 100 সেন্টিমিটার হয়েছে, বাড়ছে। তো এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা, বুঝছো? ফিল করতে পারছো? ক্লিয়ার? দুই মাধ্যমের ডিফারেন্স যত বেশি তত তত বেশি বাঁকাবে, তাড়াতাড়ি মিলবে। আর দুই মাধ্যমের ডিফারেন্স যত কম, ধীরে 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 বাঁকাবে, অনেক দূরে গিয়ে মিলবে। এই তাহলে এটা গেল, ঠিক আছে? এইবার আসো, তুমি এবার আমার একটা ম্যাথ করে দাও 4 নম্বর। সেটা হচ্ছে একটা লেন্সকে পানিতে ভাসানো হয়েছে। এই যে একটা লেন্স, এই লেন্সটাকে পানিতে ভাসানো হয়েছে। এই যে লেন্সটাকে পানিতে ভাসানো হয়েছে। লেন্সটিকে পানিতে ভাসানো হলো। উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার। লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে 3/2, পানির প্রতিসারাঙ্ক হচ্ছে 4/3, আর বাইরে তো শূন্য মাধ্যম, এটা শূন্য মাধ্যম। তো এবার বলা হচ্ছে এখানে এটা হচ্ছে বস্তু, এই বস্তু আছে 40 সেন্টিমিটার দূরে। তাহলে বস্তুটির বিম্ব কোথায় হবে? বস্তুটির বিম্বের অবস্থান, বস্তুটির বিম্বের অবস্থান কোথায় হবে? নাও ট্রাই করো তো, বলো এটা কিভাবে করবা, ভাবো। এটা কি সমউত্তল? হ্যাঁ সমউত্তল, যেহেতু বলছে উভয় উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সেম, তো বুঝেই তো গেছি উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সেম হলে তো সমউত্তলই হবে। উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সেম হলে তো সমউত্তলই হবে। এবার বলো তো পার্থক্য কোথায়? বলো পার্থক্য কোথায়? কি কাহিনী? কাহিনী হচ্ছে মিডিয়াম এবার তিনটা, মিডিয়াম এবার তিনটা, মিডিয়াম তিনটা, মিডিয়াম μ1 1 শূন্য মাধ্যম, μ2 লেন্স মাধ্যম, আর μ3 আর একটা মাধ্যম। আগে ছিল μ1 μ3 সেম, এইবার দেখো সেম না, ঠিক আছে? এইবার কিন্তু তুমি আর ওই মুখস্থ সূত্র দিয়ে পারবে না। তো এইরকম চালাকি যদি টিচার তোমার সাথে করে, তাহলে তখন তুমি কি করবা? দুইটা কাজ করতে পারো, দুইবার হিসাব নিকাশ করতে পারো। একবার প্রথম তলের জন্য হিসাব করবা, আর একবার দ্বিতীয় তলের জন্য হিসাব করবা, দিয়ে দুইবার হিসাব করতে পারো, দুইবার ম্যাথ করতে পারো, দুইবার ম্যাথ করতে পারো, দুইবার হিসাব করতে পারো। অথবা এই যে, অথবা তোমারে আমি বুঝাইছিলাম এই যে এই সূত্রটা, তখন এবার কাজে লাগবে। যদি μ1 μ2 μ3 আলাদা তিনটা মাধ্যম হয়, তখন সূত্র হচ্ছে এইটা। μ1 মনে রাখা খুব সহজ, μ1 ডিভাইডেড বাই ইউ আর μ3 ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? এই দেখো মনে রাখার সিস্টেমটা তোমার বলে দিই, এই সূত্র মনে রাখার সিস্টেমটা কি হবে? সিস্টেমটা হচ্ছে, দাও দুটো দাগ দাও, এই যে দুইটা দাগ, এই পাশেও দুইটা দাগ, এই, ঠিক আছে? এবার দেখো এটা μ1, μ1 হচ্ছে বস্তুর দূরত্ব ইউ, তাহলে μ1 ডিভাইডেড বাই হচ্ছে ইউ, অর্থাৎ বস্তুর দূরত্ব। আর এই পাশের মাধ্যমটা কি? μ3 4/3, তাহলে μ3 ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব ভি। তাহলে μ1 ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, μ3 ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব, μ1 ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, μ3 ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব। এইবার আসো দেখো এইখান থেকে μ2 থেকে μ1 থেকে μ2 তে গেছে, μ1 থেকে μ2 আলোক রশ্মি কই থেকে কই গেছে? μ1 থেকে μ2 তে, তাহলে এখানে বসাই দিবা μ2 মাইনাস μ1 নিচে r1, তারপরে কই গেছে? μ2 থেকে μ3 তে, μ2 থেকে μ3 থেকে, তাহলে μ3 মাইনাস μ2 ডিভাইডেড বাই r2, শেষ হয়ে গেল। তাহলে প্রথম মাধ্যমের প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, আর একেবারে শেষ মাধ্যমের প্রতিসারাঙ্ক μ3 ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব। তারপরে কি করব? r1 r2 দিব, দিয়ে μ1 থেকে μ2 তে গেছে, তাহলে μ2 মাইনাস μ1, শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ আদি। তারপরে μ2 থেকে μ3 তে গেছে, তাহলে μ3 মাইনাস μ2, μ3 মাইনাস μ2, ঠিক আছে? আবার বলতেছি দেখো, μ1 থেকে μ2 তে গেছে, তাহলে μ2 মাইনাস μ1,
মিউ টু থেকে মিউ থ্রিতে গেছে, তাহলে মিউ থ্রি মাইনাস মিউ টু। এই কথা কি বুঝছো? দেখো তো মিললো কিনা, আসো তো দেখি মিললো কিনা সূত্র, দেখি একটু শিওর হয়ে নি। এই যে আর1 আর2, তাহলে মিউ ওয়ান থেকে দেখো মিউ ওয়ান থেকে মিউ টুতে গেছে, তাহলে মিউ টু মাইনাস মিউ ওয়ান। তারপরে মিউ টু থেকে মিউ থ্রিতে গেছে, তাহলে মিউ থ্রি মাইনাস মিউ টু, শেষ হয়ে গেল। তাহলে এবার আমরা কি করবো, এখানে মানগুলো বসাই দিব, তাহলে এই কাজ শেষ। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্সেপশনাল ম্যাথ। কোনো টিচার যদি চালাকি করে তাহলে এই ম্যাথটা দিতে পারে। ঠিক আছে? তো তুমি যদি এই সূত্রটা মাথায় রাখো, তাহলে তোমার ম্যাথ হয়ে যাবে। তাহলে প্রথম মাধ্যমের প্রতিসারাঙ্ক অর্থাৎ বস্তু যে মাধ্যমে সেটা 1, বস্তুর দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। আমাদের মিউ থ্রির মান হচ্ছে 4/3, বিম্বের দূরত্ব ভিটা আমাদের চাইছে, বলছে বিম্বের অবস্থান কোথায় হবে। মিউ টু মাইনাস মিউ ওয়ান 3/2 বিয়োগ 1 ডিভাইডেড বাই আর1। তাহলে প্রথম তল তাকাও, প্রথম তল আর1 প্লাস দ্বিতীয় তলে আর2 মাইনাস। তাহলে প্রথম তলের ক্ষেত্রে আর1 হচ্ছে প্লাস, তাহলে প্লাস হচ্ছে 25 সেন্টিমিটার, প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু, মিউ থ্রি হচ্ছে 4/3 মাইনাস মিউ টু হচ্ছে 3/2। আর টু হচ্ছে দ্বিতীয় তলের, আর2 নেগেটিভ হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 25 সেন্টিমিটার। কি কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? এইবার হিসাব নিকাশ আসো। এবার এখান থেকে সবই জানি না ভিয়ের মান, তোমরা একটু কেউ করবা? জানি না ভিয়ের মান একটু করো তো। তাহলে এই পাশে হচ্ছে 3/2 বিয়োগ 1 ভাগ 25, তার সাথে মাইনাস 4/3 বিয়োগ 3/2 ভাগ 25 মাইনাস 40 ইনভার্স, এবার 4/3 ভাগ অ্যান্সার 800 আসছে নাকি? কত আসছে দেখো তো? 800, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে ভি হচ্ছে 800, প্লাস আসছে না মাইনাস? প্লাস আসছে, তার মানে বাস্তব। তাহলে প্লাস 800 সেন্টিমিটার। ওকে, তাহলে বিম্ব হবে প্লাস। বলো প্লাস মানে কোন দিকে বলো, এই বলো তো প্লাস মানে কোন দিকে, কোথায় বিম্ব, কোথায় প্লাস আসছে মানে কোথায়? তাহলে বিম্ব কোথায় হবে? বাতাসে, বাতাস মাধ্যমে না পানির ভেতরে? বলো, পানির ভেতরে না বাতাসে? পানিতে, পানি মাধ্যমে, তরল মাধ্যমে। ঠিক আছে, অপর পাশে, বস্তু যে পাশে তার অন্য পাশে, বস্তু যে পাশে মানে বাস্তব, ভি পজিটিভ আসছে মানে কি, ভি বাস্তব। তাহলে বাস্তব মানে বস্তু যে পাশে তার উল্টো পাশে, অর্থাৎ তরল মাধ্যমে হবে, তরল মাধ্যমে বিম্ব হবে। বলো বোঝা গেছে কিনা? ক্লিয়ার? পারা যাবে? ওকে গুড। এবার আসো 5 নম্বর একটা ম্যাথ। 5, একটি সমউত্তল লেন্সের একটি সমতলোত্তল তল ল দেখার দরকার নেই, সমতলোত্তল, আচ্ছা হলো, ল দিলে বাংলা কথা ঝামেলা নেই। একটা সমউত্তল লেন্সের এক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং ফোকাস দূরত্ব হচ্ছে 80 সেন্টিমিটার। লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? আর লেন্সটিকে
জলে অর্থাৎ 4/3 জলে ডোবালে ফোকাস দূরত্ব কত হবে? লেন্সটিকে জলে ডোবালে ফোকাস দূরত্ব কত হবে? করো। একটা সমতল উত্তল, এক পাশ সমতল আর এক পাশ উত্তল, এক পাশ সমতল, এই যে এক পাশ সমতল আর এক পাশ উত্তল, বুঝতে পারছো? সমতল উত্তল। তাহলে আমি যদি R1 কে বলি প্লাস, মানে প্লাস তো আর বলা লাগবে না, ইনফিনিটি, তাহলে R2 হচ্ছে মাইনাস। তা আমাদের কি বলছে? লেন্সের এক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, হ্যাঁ সমতল, এক পাশ তো সমতল, সেটা তো ইনফিনিটি, তাহলে আর এক পাশের হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার, এই যে মাইনাস 10 সেন্টিমিটার। এবং ফোকাস দূরত্ব এফ এর মান বলে দিছে, তাহলে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক কত এটা আমাদের বের করতে হবে। সবাই একটু বোর্ডে থাকো, দেখো লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাহলে 1/f = μ2 / μ1 - 1 1/r1 - 1/r2। তাহলে μ2 এর মানটা আমরা বের করব, μ1 এর মান 1, কারণ অবশ্যই শূন্য মাধ্যমের সাপেক্ষে আমাদের লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক চাইছে, তো লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে কি? μ2 চাইছে আমাদের, তাহলে μ1 এর মান কত? μ1 এর মান হচ্ছে বাইরের প্রতিসারক মাধ্যম হচ্ছে শূন্য মাধ্যম 1, আর লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে μ2, তাহলে μ2 μ1 হচ্ছে 1 -1। এবার 1/r1 এর মান হচ্ছে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি বা ইনফিনিটি বসালাম, এবার হচ্ছে মাইনাস 1/r2, r2 এর মান দেখো -10, দেখছো r2 এর মান কি? -10 বসালাম। আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে f, ফোকাস দূরত্ব হচ্ছে 80 সেন্টিমিটার, কি লেন্স? উত্তল লেন্স, ফোকাস দূরত্ব 80 সেন্টিমিটার, তাহলে 1/80, এই যে বসালাম, মান বসাই দিলাম। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে μ2 এর মান, সবই জানি μ2 এর মান বের করতে হবে। আসো, তাহলে 1/80 μ2 -1 ডিভাইডেড বাই 1/∞ 0, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1/10, 10 8 কাটে এখানে 8, তাহলে 1/8, 1/8 যোগ 1, 1.125 আসছে, তাহলে যে μ2 এর মান 1.125, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ডান হয়ে গেল, শেষ। কি বুঝছো? কেউ যদি বলে ভাই, অনেকের কনফিউশন হচ্ছে এইটা, মানে মারাত্মক কনফিউশন, যে ভাই আমি এভাবে আঁকবো না, আমি এইভাবে আঁকবো, আপনার সমস্যা না? আমার কোনো সমস্যা নেই। তখন কি হবে? তখন হবে R1 + 10, R2 হবে ইনফিনিটি, তখন 1/f μ2 তোমার যেভাবে আঁকতে ইচ্ছা হয় লেন্সকে তুমি সেভাবে আঁকবা, কোনো আপত্তি নেই। ম্যাথ মিলবে কিনা? 100 বার মিলবে। তাহলে 1/f 80, 1/f μ2 - μ1 1/r1 এর মান +10, এই যে +10 মাইনাস 1/∞, 1/∞ 0, এই যে এটা 0, তাহলে কি দাঁড়াইলো? দেখো একই জিনিস, তাহলে μ2 = 1.125। তাহলে তুমি যেভাবে হিসাব করো না কেন, দেখো রেজাল্টে কি আসবে। ঠিক আছে ভাই, কিভাবে আঁকবো? যেভাবে খুশি আঁকবা, যেভাবে খুশি আঁকবা, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি আঁকবা, আঁকলেই হইল। এবার আমাদের বলছে লেন্সটিকে যদি জলে ডোবানো হয় তাহলে ফোকাস দূরত্ব কত হবে? তাহলে এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে জলে ডোবানো হয়েছে, লেন্সটাকে জলে ডোবানো হয়েছে, তাহলে লেন্সটাকে যদি জলে ডোবানো হয় দেখো, তাহলে μ1 হচ্ছে 4/3, আর μ2 এটা তো তুমি বের করছো, μ2 এর মান কই? 1.125। তাহলে লেন্সটাকে যদি এবার জলে ডোবানো হয় তাহলে এই ক্ষেত্রে এবার ফোকাস দূরত্ব f কত হবে? তাহলে 1/f μ2 / μ1 - 1 1/r1 - 1/r2, তাহলে μ2 এর মান 1.125, μ1 এর মান জলে ডোবাইছি, তাহলে বাইরের মাধ্যম কত? বাইরের মাধ্যম 4/3 - 1 1/r1, এটা দিয়ে করবো না, এটা দিয়ে করবো, যেটা দিয়ে করবা। r1 এর মান ইনফিনিটি, মাইনাস r2 এর মান তাহলে -10, শেষ। দেখো এখান থেকে f এর মানটা কত আসে, অতএব f এখানে যা আসবে তার ইনভার্স করে দিবা, অতএব f এখানে যা আসবে তার ইনভার্স করে দিবা, 1.125 ভাগ 4/3 বিয়োগ 1 গুণ বিয়োগ 1 গুণ মাইনাসে মাইনাসে প্লাস 10 এর ইনভার্স। দেখো কত আসছে, এটা দিয়ে তার ইনভার্স করবা, দেখো তো 64 আসছে, -64 আসছে। এইবার বলো তো কাহিনী কি হয়ে গেছে? -64 কাহিনী কি হয়ে গেছে?
এবার তোমার একটা সত্যি কথা বলি, ঠিক আছে, এরকম বুকে হাত দাও যেন ধাক্কা না খাও। এই যে আমরা বলি না উত্তল লেন্সের এফ প্লাস অবতল লেন্সের এফ মাইনাস, ভাই এটা কিন্তু ধ্রুব সত্যি কোনো কথা না। উত্তল লেন্সের এফ প্লাস অবতল লেন্সের এফ মাইনাস এটা ধ্রুব সত্যি কোনো কথা না। একটা উত্তল লেন্স ধরো, এই একটা উত্তল লেন্স, এখানে প্রতিসারাঙ্ক ধরো 1-এর বেশি 1.5, বাইরে 1, ঠিক আছে, তাহলে তার এফ হচ্ছে প্লাস। কিন্তু এই উত্তল লেন্সকে তুমি যদি লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্কের চেয়ে ঘন কোনো মাধ্যমে নিমজ্জিত করো, এটা কত 1.5 না, তুমি বাইরে যদি 1.7 প্রতিসারাঙ্কের কোনো মাধ্যমে ডুবাই দাও না, এ আর উত্তল লেন্স নেই, এ তখন অবতল লেন্স হয়ে যাবে। এর নেচার, এ উত্তল লেন্স নাম হইলেও এর কাজ কাম হবে অবতল লেন্সের মতো, অর্থাৎ এর এফ এর মান হিসাব করলে তখন মাইনাস আসবে। ঘটনা সেইটা ঘটে গেছে। অনেকে বলে ভাই এটা তো উত্তল লেন্সের ম্যাথ ছিল, উত্তল লেন্সের ম্যাথ করে এফ কেমনে আমি মাইনাস পাই? হ্যাঁ তুমি মাইনাস পাইতে পারো, তুমি একটু দেখো এখানে আমি 4/3 মানে কি, 4/3 মানে কি, 4/3 মানে 1.33 আর 1.12, তার মানে কি লেন্স যে মাধ্যমের প্রতিসারাঙ্ক, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক যেটা, তার চেয়ে ঘন মাধ্যমে নিমজ্জিত করছি, তার চেয়ে ঘন মাধ্যমে নিমজ্জিত করছি, ওর তো ন্যাচারই চেঞ্জ হয়ে গেছে, ওর ন্যাচারই তখন চেঞ্জ হয়ে গেছে, ও তখন আর উত্তল লেন্সের কাজ করবে না, ও তখন অবতল লেন্সের মতো আচরণ শুরু করে দিবে। তাহলে উত্তল লেন্স আর অবতল লেন্স এইটা আসলে নির্দিষ্ট কিছু না। উত্তল লেন্স ও অবতল লেন্সের মতো আচরণ করে, অবতল লেন্স ও উত্তল লেন্সের মতো আচরণ করবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে বলো, বলো কিসের উপর ডিপেন্ড করবে, বলো 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 কিসের উপর ডিপেন্ড করবে? প্রতিসারাঙ্কের উপর। কোন মাধ্যমে সে আছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্কের উপর তার আচরণটা ডিপেন্ড করবে। সে উত্তল লেন্সের মতো আচরণ করবে না অবতল লেন্সের মতো আচরণ করবে, এটা আসলে প্রতিসারাঙ্কের উপর নির্ভর করবে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো, আমরা গত ক্লাসে উত্তল লেন্সের রশ্মিচিত্র দেখছি না, আজকে আমরা অবতল লেন্সের রশ্মিচিত্র দেখব। উত্তল লেন্সের রশ্মিচিত্র 6টা, কিন্তু অবতল লেন্সের রশ্মিচিত্র 6টা না, অবতল লেন্সের রশ্মিচিত্র 1টা। কেন? অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু তুমি যেখানেই রাখো না কেন, বিম্ব সর্বদাই খর্বিত, অবাস্তব, সোজা বিম্ব হবে। ঠিক আছে? অবতল লেন্সের রশ্মিচিত্র, এটা একে আমরা আজকে শেষ করব। ঠিক আছে, তাহলে লিখো অবতল লেন্সের রশ্মিচিত্র। অবতল লেন্সের রশ্মিচিত্র, অবতল লেন্সের রশ্মিচিত্র আসো বড় করে আঁকি। এই যে এই হচ্ছে একটা অবতল লেন্স, ঠিক আছে? অবতল লেন্সের প্রধান অক্ষ, অবতল লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা ধরো ফোকাস দূরত্ব এফ, আর এটা তার দ্বিগুণ 2f, ওই পাশেও তাই, এফ দ্বিগুণ হলে 2f। এবার আমরা বস্তু রাখবো বিভিন্ন জায়গায়। আসো বস্তুটাকে এখানে রাখলাম, এই অর্থাৎ 2f এর বাইরে এখানে রাখলাম, এটা হচ্ছে বস্তু। এবার এই বস্তুটার বিম্ব দেখবো, বস্তুটার কালারটা চেঞ্জ করি, বস্তুটা এই কালার। এবার বস্তুটার বিম্ব দেখবো, বলো রশ্মিচিত্র কয়টা লাগবে, রশ্মিচিত্র কয়টা আঁকতে হবে বলো? এই ছুটি ছুটি করো না, মাইর দেবো কিন্তু। রশ্মিচিত্র কয়টা আঁকতে হয়, রশ্মি কয়টা আঁকতে হয় বিম্ব পাওয়ার জন্য? অ্যাটলিস্ট 2টা। হ্যাঁ, তাহলে আসো আঁকি। এইখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যাবে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল গেল একটা আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল যাওয়ার পরে সে প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে, কিন্তু এটা তো অবতল লেন্স। তো অবতল লেন্সের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটবে? এই যে এটা হবে, বলো তো দেখি, কমেন্ট করো, এটা হবে? এভাবে চলে যাবে না, অবতল লেন্সের ক্ষেত্রে নিশ্চিত হচ্ছে বলে মনে হবে। অর্থাৎ এই যে এটাকে পিছন দিকে বর্ধিত করলে এই যে এই পয়েন্ট থেকে আসতেছে বলে মনে যেন হয়, এরকম হবে, যেন এই পয়েন্ট থেকে আসতেছে বলে মনে হয়। এই যে এরকম হবে, এই যে এটাকে ডট 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 পিছন দিকে বর্ধিত করবো আমরা। ঠিক আছে, এটাকে ডট 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 পিছন দিকে বর্ধিত করবো আমরা।
বর্ধিত করলে এই পয়েন্ট থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে। এই বোঝা গেছে এটা। তাহলে এইটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল এসে প্রধান ফোকাস দিয়ে আসতেছে বলে মনে হবে। অর্থাৎ তুমি যদি এখানে চোখ রাখো তুমি দেখতে পারবো যে প্রধান ফোকাস দিয়ে মনে হয় রশিটা আসতেছে। তাহলে এই গেল হচ্ছে একটা রশি চিত্র। এবার আরেকটা আঁকতে হবে। আরেকটা কোত্থেকে যাবে? আরেকটা হচ্ছে এই যে অপটিক্যাল সেন্টার, এই যে আলোক কেন্দ্র অপটিক্যাল সেন্টার, এই অপটিক্যাল সেন্টার পয়েন্টটা দিয়ে যাবে। ধর এটাকে ও বিন্দু বললাম। তাহলে আরেকটা আলোক রশ্মি এই অপটিক্যাল সেন্টার পয়েন্ট দিয়ে যাবে। এই যে চলে গেল। তাহলে দুইটা রশ্মি চিত্র এঁকে ফেলছি, এই একটা আর এই একটা, এই দুইটা রশ্মি চিত্র এঁকে ফেলছি। এবার বলো এই দুইটা কই মিললো? কোথায় মিললো? কোথায়? বাস্তবে কোনোদিন এদিকে মিলবে? আসো তো দেখি, বর্ধিত করি, এটারে বর্ধিত করি, বর্ধিত করে আকাশে উঠাই দাও আর এটারে মাটিতে নিয়ে যাও, দেখো তো এই দুইটা কোনোদিন মিলবে? কই মিললো? এই যে ডট 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 বর্ধিত করো, এই পয়েন্টে গিয়ে মিললো। তাহলে এই পয়েন্টে বিম্ব হবে, এই বস্তুর এই পয়েন্টে বিম্ব হবে, বস্তুটার এই পয়েন্টে বিম্ব হবে, এই যে বিম্বটা ছোট্ট বিম্ব এখানে। তাহলে বস্তুর বিম্বটা হবে এখানে, এই যে বিম্ব দেখো ছোট্ট একটা বিম্ব, এটা বস্তু, তার এই যে ছোট্ট বিম্ব। তাহলে বিম্ব কেমন হলো? খর্বিত, ছোট বিম্ব, সোজা বিম্ব এবং জোর করে বর্ধিত করে মিলানো লাগলো, তার মানে অবাস্তব বিম্ব। কি বোঝা গেছে? আমি যদি এবার বস্তুটাকে একটু আগায় নিয়ে আসি, বস্তুটাকে এখান থেকে একটু আগায় নিয়ে আসলাম, আগায় ধরো এই যে 2f এ নিয়ে আসলাম, 2f এ নিয়ে আসলাম ধরো, এবার 2f এ, আগে ছিল 2f এর বাইরে, এবার আসো 2f এ নিয়ে আসলাম। দেখো এদিকে তাকাও, সবাই বোর্ডে তাকাও, এই রশির কোনো চেঞ্জ হবে না, এই রশিটা সেম থাকবে। এখান থেকে একটা রশি প্রধান অক্ষের সমান্তরাল গেল, গিয়ে এই যে প্রধান ফোকাস থেকে নিশ্চিত হচ্ছে বলে মনে হবে, এই রশিটা কিন্তু সেম থাকবে, এই রশিটার কোনো চেঞ্জ নেই কিন্তু। আর এটাকে বর্ধিত করলে এই যে এই পয়েন্ট থেকে আসতেছে বলে মনে হবে, দেখো এই মাথা থেকে এখান থেকে যাচ্ছে। চেঞ্জ কোনটার জানো? এইটার চেঞ্জ হবে, এই যে এই রশিটার চেঞ্জ হবে, চেঞ্জ হবে এই রশিটার। কিরে এটা আসলো কোত্থেকে? আচ্ছা যাই হোক, ওটা যেখান থেকে আসবে আসুক। তাহলে এই রশিটা চেঞ্জ হবে, এই রশিটা চেঞ্জ হয়ে এই বরাবর, এই যে এটা। ঠিক আছে, এবার বলো বিম্ব কোথায়? বর্ধিত করো, বর্ধিত করো, এটাকে বর্ধিত করো, এই পয়েন্টে মিলছে, দেখছো? তাহলে এবার এটার বিম্ব হবে, এটাকে একটু অন্য কালি দিয়ে আঁকি, এই যে এটা। তাহলে এটার বিম্বটা হবে, এটার বিম্ব হবে এইখানে, এই দেখো এইখানে মিলছে। তাহলে কেমন বিম্ব? এই যে ছোট্ট বিম্ব, দেখো এই যে ছোট্ট খর্বিত বিম্ব। হ্যাঁ বিম্ব আগের চেয়ে একটু বড় হয়েছে, আগের চেয়ে একটু বড় হয়েছে, বাট তাও কিন্তু লক্ষ্যবস্তুর সমান হয় নাই, লক্ষ্যবস্তুর চেয়ে ছোট আছে। আমি যদি এবার এই বস্তুটাকে এখান থেকে আরো কাছে নিয়ে আসি, এখান থেকে উঠায় ধরো আরো কাছে নিয়ে আসলাম, এবার এফ আর 2f এর মাঝখানে নিয়ে আসলাম, ধরো এই যে এখানে নিয়ে আসলাম, এফ আর 2f এর মাঝখানে এখানে নিয়ে আসলাম, যদি এখানে নিয়ে আসি তাহলে কেমন হয় দেখো। এবার যদি এখানে নিয়ে আসি তাহলে এই রশিটার কোনো চেঞ্জ হবে না, এই যে এটা কিন্তু এভাবেই যাবে, চেঞ্জ হবে এটা, এটার চেঞ্জ হবে, তখন এইখানে বিম্ব হবে, এই যে এটা হবে বিম্ব। তাহলে এঁকে ফেলি, এই রশিটা এঁকে ফেলি, দেখো তখন মিলছে কোথায়? তখন মিলছে এখানে, তাহলে বিম্বটা হবে তখন এখানে, এই যে এখানে বিম্বটা হবে। তাহলে বিম্বটা তাও দেখো কি খর্বিত ছোট বিম্ব এবং সোজা বিম্ব, বর্ধিত করে মিলানো লাগছে, অবাস্তব বিম্ব। আমি যদি এবার বস্তুকে আরো টেনে নিয়ে আসি, ধরো বস্তুটাকে টেনে আরো কাছে নিয়ে আসলাম, ধরো এই পয়েন্টেই নিয়ে আসলাম, এখানেও যদি নিয়ে আসি, এখানেও যদি নিয়ে আসি, তাহলে সবুজ কালি দিয়ে দেখাই। তাহলে এবার দেখো এই রশিটা কিন্তু সেম থাকবে, এটা কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে এই রশিটা,
এইটার চেঞ্জ হবে, এইটার চেঞ্জ হবে। তাহলে তখন বিম্ব, বিম্ব কোথায় হবে? তখন বিম্বটা হবে এখানে, এই যে এখানে বিম্বটা হবে, বুঝতে পারছো? এই যে বিম্বটা। তাহলে আমি দেখো সবগুলো অবস্থানের জন্যই কিন্তু দেখালাম, এবং যতগুলো অবস্থানের জন্য আমরা বিম্বটা আঁকছি অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে আমরা বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান আগে বলি। তাহলে বস্তুর যে কোনো অবস্থান, যে কোনো অবস্থান, যে বস্তু কোথায়, বস্তুর যে কোনো অবস্থান হোক, বস্তুর যে কোনো অবস্থানের জন্য বিম্ব, বিম্ব। তাহলে বিম্বের অবস্থান, তো বিম্বের অবস্থান কোথায় হচ্ছে বলো, বাংলায় বলো এবার। বিম্বের অবস্থান কোথায় হচ্ছে? বিম্বের অবস্থানগুলো কোথায় হচ্ছে? বিম্বের অবস্থান হচ্ছে বস্তু যে পাশে সেই পাশে, অন্য পাশে না। বস্তু যে পাশে সেই পাশেই হচ্ছে। তাহলে বস্তু যে পাশে সেই পাশে, বস্তু যে পাশে সেই পাশে, বস্তুর সামনে, সেই পাশে বস্তুর সামনে, দেখে বলো সত্যি কিনা। বস্তুর সামনে, যে পাশে সেই পাশেই হচ্ছে, কোথায়? বস্তুর সামনে। দেখো এই যে বস্তু তার সামনে, বস্তু তার সামনে, বস্তু তার সামনে, এই যে বস্তু তার সামনে। তাহলে বস্তু যে পাশে সেই পাশে বস্তুর সামনে। এবার আকৃতি, আকৃতি হচ্ছে খর্বিত, ছোট, ঠিক আছে? লক্ষ্যবস্তুর সমানও না বড়ও না, সবসময় কি খর্বিত। তাহলে খর্বিত, ছোট। আর প্রকৃতি কি? প্রকৃতি বলো, বর্ধিত করে মিলানো লাগছে না, জোর করে মিলানো, মানে মানে প্রকৃতপক্ষে কি মিলছে? আমরা জোর করে বর্ধিত করে মিলাইছি। তাহলে অবাস্তব, অবাস্তব বা অসৎ এবং সোজা। অবাস্তব হলে সোজাই হবে, অবাস্তবের সাথে সোজা আঠা দিয়ে লাগানো, আর বাস্তবের সাথে উল্টো। বাস্তব হলে উল্টো, অবাস্তব হলে সোজা। তাহলে অবাস্তব এবং সোজা, ঠিক আছে? এই হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মিচিত্র। তাহলে অবতল লেন্সে কখনোই কিন্তু লক্ষ্যবস্তুর আকারের বড় বিম্ব হয় না। বলো তো লক্ষ্যবস্তুর সমান কি হয়? বলো, লক্ষ্যবস্তুর সমান হয়? দেখি কমেন্ট করো তো। অবতল লেন্সে লক্ষ্যবস্তুর সমান কি সম্ভব? সম্ভব, সমান সম্ভব। কেমনে সম্ভব জানো? একেবারে লেন্সের সাথে বস্তুকে ঠেসে লাগাই দিতে হবে, লেন্সের সাথে বস্তুকে একেবারে ঠেসে লাগাই দিতে হবে। দেখো বস্তু এখানে ছিল, তাকাও, বস্তু এখানে ছিল, বিম্ব এখানে। বস্তু যদি এখানে থাকে, বিম্ব আরেকটু সামনে, আরেকটু সামনে ধরো এখানে হবে। একেবারে বস্তু যদি লেন্সের সাথে লাগাই দিতে পারো না, একেবারে লেন্সের সাথে ঠেসে রাখছো, ঠেসে রাখছো, তাহলে তখনই বিম্ব হবে লক্ষ্যবস্তুর আকারের সমান। তো এটা তো আর আসলে মানে বাস্তব কোনো কথা না। তো এই কারণে লক্ষ্যবস্তুর চেয়ে সর্বদাই কেমন বিম্ব হয়? খর্বিত বিম্ব হয়। তাহলে অবতল লেন্সে সর্বদাই খর্বিত, অবাস্তব, সোজা বিম্ব, এবং বস্তু যে পাশে বিম্ব হবে সেই পাশে। ঠিক আছে, কথা কি বুঝছো? তাহলে একটা শর্টকাট কথা, একটা জিনিস দেখো, বস্তু যে পাশে, বিম্ব যদি অপর সাইডে হয় তাহলে বাস্তব হয়, কি তাই তো? বস্তু যে পাশে, বিম্ব যদি অপর সাইডে হয় তাহলে কিন্তু বাস্তব হয়। বস্তু যে পাশে, বিম্ব যদি সেই পাশেই হয় তাহলে কিন্তু অবাস্তব। বস্তু আর বিম্ব লেন্সের ক্ষেত্রে উভয় পাশে থাকলে, ঠিক আছে, অপোজিট পাশে থাকলে সেই ক্ষেত্রে বাস্তব বিম্ব। আর বস্তু আর বিম্ব যদি একই পাশে গঠিত হয় তাহলে লেন্সের ক্ষেত্রে সেটা হবে অবাস্তব। তাহলে তুমি কি করবা? তোমার যে কাজটা, খুব ভালো করে শুনে রাখো, তোমার যে কাজটা, আমরা কিন্তু পরের দিন লেন্সের ম্যাথ করে দেন আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র আর সরল অনুবীক্ষণ যন্ত্র, এই দুইটার হিসাব নিকাশ দেখবো। আমাদের আর এই অধ্যায়ের 2টো ক্লাস লাগবে, ঠিক আছে? এই অধ্যায়ের আর 2টো ক্লাস হলে চ্যাপ্টার শেষ। তো পরের দিন আমরা লেন্সের ম্যাথ করব। এখন ম্যাথগুলা করে আমরা একটু বাস্তবতার সাথে মিলাই দেখব যে আসলে আমরা রশ্মিচিত্র যা আঁকছি, আজকে যা আঁকলাম, তার সাথে ঘটনাগুলা মেলে কিনা। তো এটা বুঝবো কিভাবে মেলে কিনা? এর জন্য তুমি উত্তল লেন্সের যে 6টা রশ্মিচিত্র আর আজকে অবতল লেন্সের যে রশ্মিচিত্র, এই রশ্মিচিত্রগুলো যেন চোখ বন্ধ করলে তোমার চোখের সামনে ভেসে ওঠে, ঠিক আছে? চোখ বন্ধ করলে যেন তোমার চোখের সামনে ভেসে ওঠে। যেমন আমি যখন ধরো এখন আমি বলতেছি, আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, কারণ আমি চোখ বন্ধ করলে আমি এই জিনিসগুলো দেখতে পারি। ধরো উত্তল লেন্সের ক্ষেত্রে 2f এর বাইরে যদি বিম্ব থাকে, তো 2f এর বাইরে যদি বিম্ব থাকে তাহলে বস্তু হবে f ও 2f এর মাঝখানে। বস্তু কেমন হবে? বস্তু হবে খর্বিত, ছোট। বস্তু হবে খর্বিত, ছোট, উল্টা, বাস্তব। এই যে আমি বলতে পারতেছি, তুমি আমার যেটা জিজ্ঞেস করবা দেখবা আমি বলে দিব বিম্ব কেমন হবে। তাহলে তুমি কি করবা? মুখস্থ করবা না, তুমি রশ্মিচিত্রগুলা দেখে দেখে মাথার মধ্যে ইনপুট দিবা, মাথার মধ্যে ঢোকাবা। তাহলে এইটা কিন্তু আমাদের পরের দিন লাগবেই। আমরা একটা একটা করে ম্যাথ করব,
ম্যাথ করব, ম্যাথ করে যাচাই করে দেখবো আসলে এই ঘটনা সেটা ঘটে কিনা। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং অবশ্যই আগের ক্লাসগুলা করার পরে প্র্যাকটিস করবা, বই থেকে ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবা। টাটা টাটা। আচ্ছা, তোমরা যারা ওয়েব অ্যাপে আসো তারা একটু কমেন্ট করো তো, ক্লাস একবার একটু নেটের সমস্যা দিছিল, এই ছাড়া কি আর কোনো সমস্যা দিছে? যারা ওয়েব অ্যাপে আসো আর কোনো জায়গায় সমস্যা দেয়নি, থ্যাংক ইউ, ভেরি গুড। একবার একটু নেটের সমস্যা দিছিল, আর কোনো জায়গায় সমস্যা দেয়নি। ঠিক আছে, স্টার লিঙ্কেও যদি সমস্যা করে তাহলে আর কি বলবো বলো। পরে কোনো চ্যাপ্টার নেবেন, এরপর কোন চ্যাপ্টার নেবেন, এরপর কোন চ্যাপ্টার নিব? চম্বক, চম্বক চতুর্থ অধ্যায়। এই উইকে কি আর ক্লাস হবে? হ্যাঁ, বৃহস্পতিবার হবে ক্লাস, বৃহস্পতিবার হবে। টাটা।